আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আইসিটির প্রথম ক্লাসে। তো আজকের ক্লাসে তোমরা ক্যাপশন বা স্লাইড দেখে বুঝতে পারছো, আজকে আমরা আলোচনা করব আমাদের প্রথম অধ্যায় নিয়ে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সব কিছু একটু জানাও। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ক্লাসটি শুরু করব। তোমার পরিচিত যারা আছে, বন্ধু বান্ধবী, হয়তো বা অনেকে এখনো ক্লাসে আসে নাই, তাদেরকে একটু মেনশন করে দাও, তারাও চলে আসুক। তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে, সুমাইয়া জিম, রাইসা মনি, তারপর হচ্ছে অন্তর ইসলাম, সবাই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের বিষয়টা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের যে গুচ্ছ পরীক্ষায় যে আইসিটি থেকে প্রশ্ন আসে সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করি, তার পরবর্তীতে ক্লাসটা শুরু করি। দেখো, গুচ্ছতে কিন্তু প্রতি বছরই আইসিটি থেকে প্রশ্ন আসে। দেখো, বাংলা, ইংরেজি, অন্যান্য বিষয়ের প্রিপারেশন কিন্তু সবাই নেয়, কিন্তু তোমাকে তখনই এগিয়ে রাখবে যখন এই যে কম প্রশ্ন আসে। আইসিটিতে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে তা না, কিন্তু এই যে কম প্রশ্ন আসে যেগুলো থেকে, এগুলো যদি তুমি স্কিপ করো, তোমাকে টপকে আরেকজন উপরে চলে যাওয়ার জন্য এটাই তার কাছে ট্রাম্প কার্ড হয়ে যায়। অর্থাৎ সে যখন আইসিটি প্রিপারেশন নেবে তখন কিন্তু তোমাকে টপকে এসে চলে যেতে পারবে। সো বুঝতেই পারছো যে এই ট্রাম্প কার্ড যেন তোমার থাকে, তুমি যেন জায়গা মতো এই চালটা দিতে পারো, সেজন্য আইসিটির প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে। আমরা 6টা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ এই আইসিটি বই সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করব। তো আশা করছি তোমরা এই মনোভাব নিয়ে ক্লাস করবে যে হ্যাঁ, আইসিটি আমি পড়বো, আইসিটি পরীক্ষায় প্রশ্ন যেগুলো আমরা আজকের ক্লাসে বিগত সালে 2024 সালে যে প্রশ্নগুলো এসেছে আইসিটি থেকে, সেই প্রশ্নগুলো আমরা সমাধান করব, সমস্যা নাই। আর আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের একদম A to Z সবকিছু সমাধান করে ফেলবো। আমাদের যতটুকু প্রয়োজন আছে সবকিছুই আমরা সমাধান করবো আজকের ক্লাসের মাধ্যমে। তো আটকে গেছে, তাই তো? দেখছো, আসতে না আসতে আটকে গেছে। জীবনটাই বেদনা, বুঝতে পারছো? একটু অপেক্ষা করো, ঠিক করে দেওয়া হচ্ছে। মনে হয় আমি আবার ওটা খুলে লাগাইছি, তারটা ঠিক হয়নি। ইয়ে ঠিক করুন, ক্যামেরা মনে একটু, ক্যামেরা ঠিক আছে নাকি দেখেন। হ্যালো হ্যালো, আচ্ছা তোমরা এখন ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, এখন ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, দেখা যাচ্ছে কিনা বলো। ওকে, যেটা আমি বলতেছিলাম যে আমাদের আইসিটি বিষয় থেকে গুচ্ছতে প্রশ্ন আসে, প্রতি বছরই আসে, এবারও আসবে ইনশাল্লাহ। তো এটা তোমার ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। এখন তুমি যদি ভালোভাবে প্রিপারেশন নাও, অন্যদের থেকে এই জায়গায় তুমি তুমি এগিয়ে যাবে। তো
তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। আর হচ্ছে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। মচৎকারভাবে আইসিটি বুঝান, অ্যাডমিশন ক্যান্ডিডেট। তুমি কেমনে জানলা? আর যাই হোক, আমার নাম হচ্ছে হাবিবুল্লাহ, আমি তোমাদের বাকি আইসিটি ক্লাসগুলো ইনশাল্লাহ আমি কন্ডাক্ট করব তোমাদের সাথে। এই যে 6টা অধ্যায়, আরেকটা কথা, শর্ট সিলেবাস চিন্তা করে ফুল সিলেবাস চিন্তা করে লাভ নাই। গত বছরও তোমাদের শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে নাই, ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসছে, অর্থাৎ 6 অধ্যায় থেকেও প্রশ্ন আসছে। তো শর্ট সিলেবাস ফুল সিলেবাস বলে কোনো কথা নাই, আইসিটি মানে আইসিটি, সম্পূর্ণটাই আমরা সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, অল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করবো, এখানে দেখো, তোমরা বলতে পারো ভাই এখানে আপনি কয়লা দিয়ে আগুন জ্বালাই দিয়েছেন, এমনকি দেখো কয়লার মর্ম কিন্তু কেউ বুঝে না, ঠিক আছে না? যতক্ষণ না তাকে প্রয়োজন পড়ে, তাকে আগুন জ্বালানোর প্রয়োজন পড়ে, যখন আগুন জ্বালানোর প্রয়োজন পড়ে তখন গিয়ে সবাই কয়লার মর্ম বুঝে, হ্যাঁ আমার বারবিকিউ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তখন কয়লার প্রয়োজন হয়। তো সেমভাবে তোমার অবস্থা এখনো কয়লার মতো, যে কেউ মর্ম বুঝতেছে না, কিন্তু তুমি তোমার শরীরে এরকম আগুন জ্বালায় দাও, আগুন জ্বালায় প্রিপারেশন নেওয়া শুরু করো, ইনশাল্লাহ তখন দেখবা সবাই তোমাকে খোঁজা শুরু করছে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা আজকে ক্লাসে কি কি জিনিস কভার করব, সবগুলোই কভার করব, সবগুলো টপিক। তো সেগুলো আমরা একটু দেখি। দেখো, প্রথমত আমরা বিশ্বগ্রাম জিনিসটা কি, যদিও এটা শর্ট সিলেবাসে নাই, বাট আমরা শর্ট সিলেবাস ফলো করবো না, আমরা ফুল সিলেবাসে ফলো করব। বিশ্বগ্রাম কি জিনিস, ভার্চুয়াল রিয়েলিটি কি জিনিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি জিনিস, রোবোটিক্স কি, তার পরবর্তীতে আমরা ক্রায়োসার্জারি সম্পর্কে আলোচনা করব, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সহ আমরা ন্যানো টেকনোলজি আলোচনা করে এবং আমাদের এমসিকিউ সমাধানে চলে যাব। যেই এমসিকিউ সমাধানের মধ্যে আমরা বিগত বছরের যে এমসিকিউগুলো আসছে সেগুলো তো দেখবই, তাছাড়া এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো আসতে পারে সেগুলো আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো, এখানে সবার শরীরে আগুন জ্বালিয়ে দেন, ইয়েস সবার শরীরে আগুন জ্বালিয়ে দেবে, সবাই গরম হয়ে বসে থাকো, আমি জাস্ট ওকে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো এখানে প্রথমেই আমরা একটা জিনিস বলে রাখি যে প্রথম অধ্যায়টা এমন একটা জিনিস, তুমি যদি জাস্ট আইডিয়াটা, কনসেপ্টটা মাথায় রাখতে পারো, এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবা। অর্থাৎ এই অধ্যায়টা এতটা ইজি, পোলাপাইন বুঝে না এই অধ্যায়টা। মনে করো তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এই জিনিসটা যদি তুমি একটু বুঝতে পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন আসলে তুমি অ্যান্সার দিয়ে দিতে পারবা। হয়তোবা তুমি সেই এমসিকিউ পড়োই নাই, কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। সো আমাদের প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে এইখানের কনসেপ্টটা বোঝা। ভার্চুয়াল রিয়েলিটি কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এই সব সম্পর্কে হচ্ছে আমাদের বুঝতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এটা এখন তো তোমরা জানো, চ্যাট জিপিটি। আজকে আমরা দরকার চ্যাট জিপিটির সাথে সরাসরি কথা বলে আমাদের ক্লাস করব, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানের কনসেপ্টগুলো তোমাকে ভালোভাবে মাথায় ঢুকাতে হবে। কনসেপ্টগুলো যদি ভালোভাবে ঢুকাও তাহলে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলেই দিতে পারবা। বিগত বছরে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসে নাই, তো তোমাদের আসার একটু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো মনোযোগ দিয়ে ক্লাসটি করো। তো চলো আমরা শুরু করি। বিশ্বগ্রাম জিনিসটা কি? তো বিশ্বগ্রাম এটা বুঝার আগে আমরা গ্রাম জিনিসটা কি এই সম্পর্কে আগে একটু বোঝার চেষ্টা করি। সবাই মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করো। গ্রাম জিনিসটা কি? দেখো, গ্রাম জিনিসটা হচ্ছে যে এখানের মধ্যে এরকম একটা আশেপাশে অনেকগুলো বাড়ি থাকে, গাছপালা থাকে, এটা আমরা জানি। আর আশেপাশে অনেকগুলো বাড়ি থাকে নর্মালি, অর্থাৎ পাশাপাশি অনেকগুলো ঘর বাড়ি থাকে। এটা হচ্ছে গ্রামের একটা বৈচিত্র্য। গ্রামের মধ্যে পোলাপাইন অনেক থাকে, ঠিক আছে না? অর্থাৎ আশেপাশে 2-3 গ্রাম পর্যন্ত তোমার ফ্রেন্ড থাকে, 4-5-6-7 গ্রাম পর্যন্ত ফ্রেন্ডরা থাকে। আর ঢাকা শহর হলে হয়তো বা পাশের বাসার লোকই আমার ফ্রেন্ড না, এরকমই হয়। কিন্তু গ্রামের ক্ষেত্রে কিন্তু এরকম না। গ্রামের ক্ষেত্রে কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত সবাই তোমার পরিচিত, অনেকেই তোমার ফ্রেন্ড থাকে, সেটা বোঝানো হচ্ছে। তার পরবর্তীতে গ্রাম, এই যে ইউনিটি থাকে, সবার মধ্যে একটা মনে করো যে বোঝাপড়া থাকে, এই একটা ইউনিটি থাকে। তাছাড়া গ্রামের মধ্যে সবাই একসাথে খেলাধুলা করে, কোনো কিছু হলে, কোনো ইভেন্ট হলে একসাথে যায়, একসাথে করে সবকিছু। এটাই হচ্ছে আমাদের গ্রাম। তার মানে আমরা গ্রাম বলতে বুঝাই যে সবাই একসাথে থাকি, সবার কমিউনিকেশন একসাথে হয়, সবাই একজন আরেকজনের সাথে যোগাযোগ হয়, কখনো কোথাও কিছু হলে সবাই একসাথে যায়, কারো প্রবলেমে সবাই একসাথে যায়। মনে করো কেউ অসুস্থ হয়ে গেল, সবাই একসাথে তাকে যতভাবে হেল্প করা যায় আমরা হেল্প করি। গ্রামের সিনারিওটা হচ্ছে এইরকম। তো এখন বিশ্বগ্রামটা তাহলে কি? এই বিশ্বগ্রামটা অনেকটা গ্রামের কনসেপ্টের মতোই। তো গ্রামের মধ্যে তো মানুষরা পাশাপাশি থাকে, একজন আরেকজনের সাথে থাকে, এই জন্য এই জিনিসটা করা সম্ভব। কিন্তু বিশ্বগ্রাম, মনে করো আমি এখন এখানে, তুমি হচ্ছে কোথায়, তোমার বাড়ি হতে পারে চিটাগং, তোমার বাড়ি হতে পারে খুলনা, রাজশাহী, তোমার বাড়ি দিনাজপুর, রংপুর, ওইদিকে হতে পারে। কিন্তু এই যে, বা এমন হতে পারে আমার কোনো ফ্রেন্ড বা আমার কোনো রিলেটিভের থাকে হচ্ছে বাইরের দেশে, হয়তো বা ইউএসএ, কানাডা, এইসব জায়গায় থাকতে পারে। কিন্তু এখন তাদের সাথে আমার কিভাবে গ্রামের মতো সম্পর্ক হবে?
গ্রামের মধ্যে যে এরকম মানুষ সব সময় একজন আরেকজনের পাশে থাকে, আমি কিভাবে এখন আমার কানাডার ফ্রেন্ডের সাথে ওই রকম ভাবে থাকতে পারবো? আমি তো বাংলাদেশে, সে তো কানাডায়, কিভাবে আমি এটা থাকতে পারবো? তো এই থাকাটাকে একটা কনসেপ্টের মধ্যে নিয়ে আসা হয়েছে, এটাকেই বলা হয় বিশ্বগ্রাম, যেটা এখন বাস্তবে সম্ভব। যেমন এখন বাস্তবে কি তুমি ক্লাস করছো না আমার, আমি কিন্তু ঢাকায়, তুমি কিন্তু তোমার এলাকায়, তোমার বাড়িতে, তোমার বাসায় হয়তোবা কেউ শুয়েও আছো, উঠে পড়ো শুয়েও আছো, ক্লাস করতেছো। তার মানে দেখো এটা কিন্তু গ্রামের মতোই হয়ে গেল, আমরা কিন্তু কমিউনিকেট করতে পারছি। তো এটা এই কনসেপ্টটাকেই, অর্থাৎ মানুষ দূর দূরান্তে থাকতে পারে বাট সবাইকে একটা গ্রামের মতো করে নিয়ে আসাটাকে বলা হয় বিশ্বগ্রাম। তো এই বিশ্বগ্রামের ধারণাটা দেন কে, উনার সম্পর্কে আমরা একটু জানি। কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকলুহান, উনি সর্বপ্রথম বিশ্বগ্রামের ধারণা প্রদান করেন। এর পরবর্তীতে এই বিশ্বগ্রামের সংজ্ঞা সম্পর্কে যদি আমরা জানতে যাই, গ্লোবাল ভিলেজ, মানে বিশ্বগ্রামের ইংলিশ হচ্ছে গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায়। অর্থাৎ দেখো তুমি দূরবর্তী স্থানে আছো, কিন্তু আমরা এই আইসিটির কল্যাণে বা তথ্য প্রযুক্তির কল্যাণে, যেমন তুমি মোবাইলে এখন ক্লাস করতেছো বা ফেসবুকের মাধ্যমে, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, পিছনে স্মার্ট বোর্ড, ইন্টারনেট, এগুলো কিন্তু তথ্য প্রযুক্তির জিনিস। তো এই তথ্য প্রযুক্তির কারণে সবাই যখন একত্রিত হয়ে যায় তখন সেটাকে বলা হয় যে গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ধারণা যেখানে গোটা পৃথিবীকে বা গোটা বিশ্বকেই একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয়, এটাকেই বলা হয় বিশ্বগ্রাম। তো আশা করি বিশ্বগ্রাম জিনিসটা কি, কাকে বলে, এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। যদি এটা বুঝতে পারো তাহলে আমাকে বলো যে বিশ্বগ্রাম কাকে বলে, বা বিশ্বগ্রামের কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি যে বিশ্বগ্রাম আসলে কি জিনিস। অনেকে ইন্টারে এই জিনিসটাও পড়ে না, যদিও এটা তোমার প্রথম টপিক হওয়ার কথা, অনেকে হয়তো বা প্রথম বুঝছো। যাই হোক, এখন তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। এই যে অনেকে কমেন্ট করে দিচ্ছে হারবার্ট মার্শাল ম্যাকলুহান, তুমি আর ভুলবা না নরমালি, ঠিক আছে? আচ্ছা, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্শাল ম্যাকলুহান, ইয়েস জান্নাতুল মামা, ভেরি গুড। কোনো নোটিফিকেশন পাইলাম না, তোমার নোটিফিকেশন তুমি দিতে হবে, তোমার নোটিফিকেশন অন্য কেউ দিলে হবে না, ঠিক আছে ভাই? এগুলো কি নোট করতে হবে নাকি পিডিএফ দিবেন? এগুলোর পিডিএফ আমি তোমাকে দিয়ে দিব, এগুলোর পিডিএফ আজকের ক্লাস শেষে পেয়ে যাবা, সমস্যা নাই, আমাকে যা পড়াবো সেগুলোর ম্যাটেরিয়ালস তুমি পেয়ে যাবা। আচ্ছা, এর পরবর্তীতে দেখো, এই বিশ্বগ্রাম সম্পর্কে আমাদের আরো কিছু জানতে হবে, যে বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা সমূহ কি। তো বিশ্বগ্রামের সুবিধা অসুবিধা সমূহ কি? তো বিশ্বগ্রামের আমরা সুবিধাই দেখি সবচেয়ে বেশি, যে বিশ্বগ্রামটা আমাদের এখন শিক্ষা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, যোগাযোগের ক্ষেত্রে তো অবশ্যই ব্যবহার হচ্ছে। তাছাড়া এখন এই বিশ্বগ্রামের জন্য মানুষের ই কমার্স বা ব্যবসার ক্ষেত্রে অনেক উন্নতি হচ্ছে। মোটামুটি সব ক্ষেত্রেই এখন এই বিশ্বগ্রামের প্রভাব ঢুকে পড়েছে। আর অসুবিধার দিক হচ্ছে, কেউ যদি এটা বাজে কাজে ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে সেটা হচ্ছে নেতিবাচক দিক। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এটার হচ্ছে সুবিধা অনেক বেশি। এর পরবর্তীতে দেখো, বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। একটা বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করতে গেলে, যেমন আমি এখন তোমার সাথে তোমার ক্লাস নিচ্ছি, তুমি ক্লাস করছো, এটা কিন্তু একটা বিশ্বগ্রামেরই জিনিস। কিন্তু এই জিনিসটা প্রতিষ্ঠা হতে কি কি লাগছে, কয়টি উপাদান লাগবে, মেইনলি যে কয়টা উপাদান লাগবে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে হার্ডওয়্যার। কি? হার্ডওয়্যার লাগবে। দ্বিতীয়ত হচ্ছে সফটওয়্যার লাগবে। তৃতীয়ত হচ্ছে ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি। চতুর্থ হচ্ছে সক্ষমতা, এবং পঞ্চম হচ্ছে ডেটা। এই টোটাল 5টা জিনিস হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। এখন যদি তুমি এক্সাম্পল সহ বুঝতে চাও, আমি তোমাকে বলি। হার্ডওয়্যার হচ্ছে, যেমন তুমি মোবাইলে ক্লাস করতেছো, এই মোবাইলটা একটা হার্ডওয়্যার, আমার সামনে ক্যামেরা আছে, পিছনে স্মার্ট বোর্ড, তার পরবর্তীতে হচ্ছে একটা কম্পিউটার আছে সামনে। তো এই সবগুলো হচ্ছে হার্ডওয়্যার, তার মানে হার্ডওয়্যার লাগবেই। সফটওয়্যার হচ্ছে, হার্ডওয়্যার থাকলেই হবে না। এই যে তুমি ফেসবুকের মাধ্যমে ক্লাসটা করতেছো, এই ফেসবুকটা হচ্ছে একটা সফটওয়্যার। আমি এখন পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে তোমাকে পড়াচ্ছি, এই পাওয়ার পয়েন্টটা হচ্ছে একটা সফটওয়্যার। তার মানে সফটওয়্যারও কিন্তু প্রয়োজন আছে। এখন হার্ডওয়্যার সফটওয়্যার অচল হয়ে পড়বে যখন আমাদের এই কানেক্টিভিটি বা নেটওয়ার্ক থাকবে না। এই কানেক্টিভিটি বা নেটওয়ার্ক যখন থাকবে না, যদি ইন্টারনেট না থাকে, তাহলে কিন্তু আমরা ক্লাসটা করতে পারবো না। সো ইন্টারনেট বা নেটওয়ার্ক সংযুক্ততা, এই জিনিসটা হচ্ছে আমাদের বিশ্বগ্রামের প্রতিষ্ঠার যে 5টা উপাদান, তার মধ্যে এটাকে বলা হয় মেরুদণ্ড। বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় এটাকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এমসিকিউতে আসতে পারে এই এমসিকিউটা, যে হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে
বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি, তখন তুমি বলবা কানেক্টিভিটি বা নেটওয়ার্ক সংযুক্ততা। আচ্ছা, এখন এই তিনটা জিনিস আসলো, সক্ষমতা কি লাগবে? দেখো তোমার কাছে হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, সক্ষম, তারপরে ইন্টারনেটও আছে, কিন্তু তুমি হয়তো বা ফেসবুক কিভাবে চালাতে হয় জানো না। এখন তুমি বললো ভাই এই যুগে কেউ আছে, এখন এই যুগের হিসাব তো করে নাই, হিসাব করা হচ্ছে সকল মানুষের জন্য। এখন তোমার যদি দাদির দাদার চাচার খালার ফুপার জেঠু যদি এখনো বেঁচে থাকে, তুমি উনার কাছে নিয়ে বলো এই নেন হার্ডওয়্যার সফটওয়্যার এবং ইন্টারনেট আছে, আপনি আমাকে হাবিব স্যারের ক্লাসটি বের করে দেন, বের করে দিতে পারবে? হয়তো মোবাইল তোমার মুখ দিকে ছুঁড়ে মারতে পারে আর কি। যাই হোক, তো সক্ষমতা জিনিসটাও কিন্তু থাকতে হবে, এক্সেস থাকতে হবে, এটা জানতে হবে। তো সক্ষমতা, এই চারটা জিনিস হচ্ছে আমাদের লাগবে। এবং 5 নাম্বার হচ্ছে ডেটা। ডেটা ছাড়া তো সবকিছুই অচল। যেমন মনে করো হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছু আছে, সক্ষমতাও আছে, কানেক্টিভিটিও আছে, কিন্তু লাইভ ক্লাসটাই নাই, লাইভটাই শুরু হয় নাই, বা লাইভ শুরু হয়েছে আমি এভাবে চুপ করে দাঁড়ায় আছি, বা আমি কোনো কথা বলছি না, আমি মাইন্ড করছি আমি আজকে কথা বলবো না। তা আমার কথাটা হচ্ছে ডেটা, পাওয়ার পয়েন্টের স্লাইডের লেখাগুলো হচ্ছে ডেটা, এগুলো যদি না থাকে তাহলে তো কোনো লাভ নাই, তাই না? তো সেই জন্য হচ্ছে আমাদের এই ডেটাটাও কিন্তু প্রয়োজন। তো আশা করি বুঝতে পেরেছো যে এই 5টা হচ্ছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান। এরপর আসো বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান সমূহ। বিশ্বগ্রাম আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, এই জিনিসগুলো হচ্ছে এখানে আমরা জানি, আমাদের বইতে আছে ডিটেইলে। তোমরা চাইলে যদি ডিটেইলে পড়তে চাও তাহলে বইটা পড়তে পারো, এখানে বলা আছে ধারণা সংশ্লিষ্ট উপাদান যেগুলো আছে, যে শিক্ষা ক্ষেত্রে কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন অনলাইন ক্লাস, ঠিক আছে, অনলাইনে বই পড়া যায়, অনলাইনে ক্লাস করা যায়। তারপর হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, তারপরে হচ্ছে আমাদের মহাকাশ গবেষণায়, আরো অনেক অনেক ক্ষেত্রে আমাদের এই বিশ্বগ্রাম অ্যাপ্লাই হয়েছে। ওকে, তো বিশ্বগ্রাম শেষ। এবার আসো আমরা নতুন একটা শব্দের সাথে পরিচিত হই, না নতুন না, পুরাতন শব্দের সাথে নতুন ভাবে পরিচিত হই, যেটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল মানে হচ্ছে কৃত্রিম, রিয়েলিটি মানে হচ্ছে বুদ্ধিমত্তা। তো ভার্চুয়াল রিয়েলিটি মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এখন এই ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি, সেটাতে যাওয়ার আগে আমরা কয়েকটা ছবি দেখি, তাহলে আমাদের অনেক জিনিসই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা কি ভার্চুয়াল রিয়েলিটি বলে? তো দেখো আমরা একটু দেখি। এখানে যদি প্রথমে এটা দেখে অনেকে বুঝে গেছে, ও আচ্ছা চোখ বাঁধে দেয় ওটা, হ্যাঁ অনেকটা ওইটাই। দেখো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে তুমি দেখতে পাচ্ছ, দেখো একজন মানুষ কি বাইরে ভাই বন্দুক টন্দুক নিয়ে কি শুরু করছে। ও আচ্ছা, দেখো সে আসলে একটা ভিআর গ্লাস পরে আছে, আর সে দেখতেছে সে কাকে মনে হয় ডিসুম ডিসুম করে দিচ্ছে। যাই হোক, আমরা ডিসুম ডিসুম না যাই ভাই, ভয় পাইছি। পরবর্তীতে দেখো এই যে এই লোক, ওই দেখো এই লোক কি জানি ঘুরাচ্ছে, ঠিক আছে, মনে হচ্ছে কোনো সাইকেলের নাট বল্টু কিছু হয়তো বা সে ঘুরাচ্ছে, তাই না? কিন্তু আসলে কি, দেখো দেখতে বাইরে থেকে দেখতে মনে হচ্ছে লোকটা প্রতিবন্ধী, কিন্তু না, সে আসলেই কিছু একটা করতেছে, সে বুঝতেছে, সে নিজে ফিল করতেছে হ্যাঁ আমি এই জিনিসটা করতেছি, কিন্তু আসলে কিন্তু না, আসলে বাস্তবিকভাবে আমরা দেখতেছি না সে কিছু করতেছে না, কিন্তু সে ফিল করতেছে, সে দেখতেছে যে হ্যাঁ আমি কিছু একটা করতেছি। এইরকম আরেকটা দেখো, এই যে এখানে মনে করো যে আমরা যদি আরেকটা দেখি, যে এই লোক দেখো মনে হচ্ছে সে এমন এক, সে আছে সুন্দর এক জায়গায়, কিন্তু সে দেখতেছে সে হচ্ছে কোন এক জায়গার মধ্যে আগুন ধরতেছে, এরকম একটা ঘরের মধ্যে আছে, ঠিক আছে, বাট সে আসলে কোথায়, সে ঠিকঠাক ভাবে আছে। এর পরবর্তীতে যদি আরেকটা দেখি, এখানে যদি আমরা খেয়াল করি যে হচ্ছে এইখানে দেখো এই লোক সম্ভবত গেম খেলতেছে, এরকম কিছু একটা দেখো, কিন্তু আসলে সে সোজা আছে, কিন্তু সে দেখতেছে তাকে কেউ একজন গুলি করে ফেলতেছে, মাইরে ফেলতেছে, এরকম একটা হিসাব নিকাশ। তো যাই হোক, আমরা এটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি। আসলে বাস্তব নয় জিনিসগুলো, আসলে বাস্তব নয়, তবে বাস্তবের মতো চেতনা তাদের উদ্রেক করছে। জিনিসটা কিন্তু বাস্তব নয়, তবে বাস্তবের মতো তাদের চেতনা উদ্রেক করেছে। এই যে বাস্তবের মতো চেতনা উদ্রেককারী এই জিনিসটাকে বলা হয় কি, এই জিনিসটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তো ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা যদি আমরা একটু বুঝতে যাই, দেখো বাস্তব নয় তবে বাস্তবের মতো চেতনা উদ্রেককারী এই বিজ্ঞান নির্ভর যে ব্যবস্থাটা আছে সেটাকেই বলবো আমরা কি, ভার্চুয়াল রিয়েলিটি। সো জিনিসটা খুবই ইজি একটা জিনিস। তো ভার্চুয়াল রিয়েলিটি আমরা আসলে বুঝতে পেরেছি, এখানে কিন্তু 3D ছবি আমরা দেখি, এরকম না যে 2D একটা ছবি, এরকম না, এখানে যা কিছু দেখি একদম বাস্তবের মতো। 3D হলে সেটা কি বাস্তবিক মনে হয়। তো এরকম প্রশ্ন আসতে পারে, ভার্চুয়াল রিয়েলিটিতে কি টাইপের ছবি দেখা হয়, 3D বা ত্রিমাত্রিক ছবি আমরা এখানে দেখে থাকি। তো ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা কি সেই সম্পর্কে আমরা আশা করি বুঝতে পেরেছি, যে এখানে 3D বা ত্রিমাত্রিক ছবি আমাদের হচ্ছে আমরা দেখতে পারি। প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, ইয়েস, প্রত্যেক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব বা গুরুত্ব অপরিসীম 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 বর্তমানে। কেন, দেখো এটা কত কাজে যে ব্যবহার করে, এখানে আমরা দেখলাম শুধু বিনোদনের ক্ষেত্রে, যেটা হচ্ছে গেম খেলার ক্ষেত্রে, বা সে হতে পারে যে কোনো এক জায়গায় বসে সে ফিল নিতে চাইতেছে, আমি এখন কক্সবাজার, আমি এখন এইখানে, আমি এখন ইউএসএ তে, আমি এখন উগান্ডায়, এরকম সে ফিল নিতে চাইতেছে, সে ভিআর গ্লাস পরে নিতে পারে। তাছাড়াও এই চশমা বা এই ভার্চুয়াল রিয়েলিটির
আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন মোটর ড্রাইভিং প্রশিক্ষণে বড় বড় জায়গায় হচ্ছে তোমার এই যে কোনো গাড়ি চালানো শেখা বা বাইক চালানো শেখা, এইসব জিনিস প্রশিক্ষণ দেওয়া হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে দেখতে পাচ্ছে তার স্টিয়ারিং হুইল আছে সামনে, সে অ্যাক্সেলেটর দিতে পারছে, সে ব্রেক করতে পারতেছে, সব কিছু করতে পারছে। ইভেন যদি সামনে রাস্তা যদি দেখো একটু ভাঙা টাইপের থাকে, তখন তাকে হচ্ছে বডিটা শেক করবে, এরকম টাইপের হবে। মানে একদম বাস্তব, সে যখন ব্রেক চাকবে তখন দেখবা সে হচ্ছে একটু সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, এইরকম ফিল, মানে হুবহু বাস্তব। তো এইভাবে তাকে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়, এভাবে মানুষকে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া যায়। তাছাড়া হচ্ছে বিভিন্ন জিনিস, কৃত্রিম জিনিস, এগুলো হচ্ছে বাস্তবিকভাবে ফুটে ওঠার জন্য আমাদের এই কৃত্রিম বাস্তবতার প্রয়োজন পড়ে। তাছাড়াও মনে করে কোনো লোক হচ্ছে মহাকাশে যাবে, তো মহাকাশের গ্র্যাভিটিটা অন্যরকম, সেখানে মানুষ আগে মানায় নিতে পারবে কিনা, সেজন্য এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাকে ওই রকম একটা ব্যবস্থায় নিয়ে যাওয়া হয়। আসলে কিন্তু সেটা বাস্তব নয়, কিন্তু বাস্তবের মতোই তার চেতনা জাগাবে যে সে আসলে মহাকাশে আছে, তখন সে বুঝতে পারে ওই পরিবেশটা আসলে কেমন, আগে থেকে তার এটা আয়ত্ত করা থাকবে। এছাড়াও আরো অনেক অনেক ক্ষেত্রে আমাদের এই তাছাড়া মনে করো যে চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, যেমন সার্জারির ক্ষেত্রে কোনো একজন ডাক্তার সে হচ্ছে মনে করো যে সরাসরি একজন রুগীকে, সে ডাক্তারি পাস করার পরে তো তাকে সরাসরি একজন রুগীকে সার্জারি করতে দিবে না, তাই না? পরে কি না কি কেটে ফেলে, এরকম একটা ঝামেলা হতে পারে। যাই হোক, তো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কিভাবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ দিলে সে দেখতে পারবে তার সামনে রুগী, এবার সে যেমনি কাটাকাটি করে কোনো সমস্যা নাই, বাট সে দেখতে পারবে সে কাটতেছে, ব্লাড বেরোচ্ছে, এরকম টাইপের একদম বাস্তবিক একটা ফিল সে পাবে। তো এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। তো ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব অপরিসীম, অনেক জায়গায় ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা ভার্চুয়াল রিয়েলিটি কি জিনিস সে সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে আসছি কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটার ইংরেজি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর আমরা আরো বেশি পরিচিত এআই নামে। এআই এর পূর্ণরূপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার বাংলা অর্থ কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নামটার সাথে পরিচিত আমরা, এটা আমরা অ্যাটলিস্ট বুঝি। এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটার যখন সেটা নিজের মধ্যে ঢুকাই ফেলে, মানে নিজে যখন মানুষের মতো কথাবার্তা করে, তখন সেটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ। যেমন এখন বর্তমান তো এআই দিয়ে ফাটাই দিচ্ছে, 2025 সাল শুরু হয়েছে এআই এর কিলাকিলি গুতাগুতি নিয়ে, তাই না? একটা আরেকটার সাথে কে কারে বিট করতেছে, এরকম একটা অবস্থা। চ্যাট জিপিটি কে বিট করে ফেলছে ডিপসিক কে, তারপরে আবার এখান দিয়ে আছে গুগল, এই সেই কি হাবি যাবি আরো কত কিছু যে বের হচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা আসলে কি। তো যেমন চ্যাট জিপিটি তুমি কল্পনাও করতে পারবে না, যারা ব্যবহার করে না এখনো ভালোভাবে, তারা কল্পনাও করতে পারতেছে না যে এটা যে আসলে কি পরিমাণ মনে করো যে কাজ করতে পারে, একদম হুবহু। মনে করো তোমার ভালো লাগতেছে না, তুমি ওর সাথে কথা বলতে পারো। দাও আমরা একটা কথা বলি, আমরা একটু দেখি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কথা বলে দেখি কি বলে। এই যে আমি এখানে চ্যাট জিপিটিটা ওপেন করি, ওয়েট, ওকে, দেখি কি কথা বলে। হ্যাঁ তোমরা আচ্ছা শুনতে পারবো আশা করি, সাউন্ডটা আমি বাড়াই দিই। ওকে, সাউন্ড বাড়ানো আছে, দেখি কি বলে। ওকে, তাকে আমি তার সাথে চাইলে আমি ভিডিও কলেও কথা বলতে পারি। হ্যালো বন্ধু, কি অবস্থা? ও হে, ভালো আছি। তুমি কেমন আছো? কি নিয়ে কথা বলতে চাও? আমি এখন অনলাইন ক্লাসে আছি, গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমার স্টুডেন্টরা পরীক্ষা দিবে কয়েকদিন পরে। এখন তাদের আইসিটি ক্লাস নিচ্ছি, তো তোমার সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তোমাকে নিয়ে আসলাম আর কি। অফকোর্স। হ্যালো সবাই, আমি তোমাদের সঙ্গে আছি আজ। তোমাদের আইসিটি ক্লাস নিয়ে কথা বলবো। তোমরা কি জানতে চাও? না, ওরা আইসিটিতে আমার থেকে জানবে, তোমার সাথে জাস্ট পরিচিত হইতে মানে হতে আসছে আর কি। আচ্ছা, তোমাকে তারা একটা প্রশ্ন করতে চায়। গত বছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, প্রশ্নটা ছিল হচ্ছে এরকম যে কম্পিউটার থেকে প্রিন্টারের ডাটা ট্রান্সফারের যে পদ্ধতিটা সেটা আসলে কি। অপশন হিসাবে ছিল সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স। তুমি একটু বলো তো উত্তরটা কি হবে? প্রশ্নটা দেখে ভালো লাগলো। কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা ট্রান্সফার পদ্ধতিটা সাধারণত সিমপ্লেক্স হয়, কারণ ডাটা একমুখী পথে যায়। প্রিন্টার থেকে কম্পিউটারে কোনো ডাটা ফিরে আসে না। ওকে, তুমি আসলে সঠিক উত্তরে দিয়েছো। তো এখন কথা হচ্ছে, তুমি তো দেখি সব পারো, তুমি তো দেখি পড়াইতে পারো, তো তুমি তো আমার ভাত মেরে দিবে। পোলাপানি তো কয়দিন পর আমার কাছে আর পড়তে চাইবে না। আরে না,
আমি তোমার সাহায্য। তোমার শিক্ষার্থীরা তোমার কাছ থেকেই শিখতে চাইবে। আমি শুধু অতিরিক্ত সাহায্য দিতে পারি। তোমার দক্ষতাই তাদের অনুপ্রেরণা। আচ্ছা ঠিক আছে ভাই রে, তোমার কথা শুনতে ভয় পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা কাজ করো, যে হচ্ছে আমার শিক্ষার্থীদের বিদায় বলে দাও। আমি আর তোমাকে বেশিক্ষণ রাখতে চাচ্ছি না, দেখতেছি তো তুমি নিজেই হতেছে সব বলে দিতেছো। ভাই রে ভাই, ঠিক আছে, ওদেরকে একটু বিদায় বলে দাও। অবশ্যই। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো করে পড়াশোনা করো, আর তোমাদের শিক্ষক কিন্তু সবসময় তোমাদের পাশে আছেন। ভালো থাকো, শুভকামনা রইল। তো আমাকে বিদায় দেবো না তুমি? ঠিক আছে, বিদায় সবাই, ভালো থাকো। আরে আমাকে স্পেসিফিক ভাবে বিদায় দাও, ভালো লাগলো না তোমার ব্যবহার। পোলাপাইনের সামনে এটা কি করতেছো? ঠিক আছে, শুভ বিদায়। তোমাদের সবাই ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ঠিক আছে চ্যাট জিপিটি থেকে আমরা বুঝতে পারছো যে চ্যাট জিপিটি দেখো কি পরিমাণ, তুমি যে প্রশ্ন জিজ্ঞেস করবে সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে, যেই প্রশ্ন জিজ্ঞেস করবে সেই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে। সো যাই হোক, সফটওয়্যারটা দেখান আমার। আচ্ছা এখানে তুমি চাইলে ভয়েস চেঞ্জ করতে পারো, অন্য ভয়েসও কথা বলতে পারি আমরা চাইলে। যাই হোক, পরে আবার আরেকটা দেখাবো, সমস্যা নাই। এখন আসো আমরা এই কৃত্রিম বুদ্ধিমত্তা, এই যে এখন যেটা দেখলাম, দেখো এখানে কিন্তু আমি আসলে কোনো মানুষের সাথে কথা বলি নাই, কিন্তু তোমার কি মনে হয় যে এটা আসলে যে অ্যান্সারগুলো আসছে এগুলো কম্পিউটারাইজ করা অ্যান্সার? কম্পিউটারাইজ করা অ্যান্সার এরকম বাস্তব হতে পারে বলো? এরকম বাস্তব কিন্তু হতে পারে না। আমি যদি এখন বলি যে আমাকে এইরকম এরকম এরকম টাইপের একটা ছবি বানাই দাও, সে কিন্তু আমাকে এরকম ছবি বানাই দিতে পারবে। এরকম ছবি কিন্তু সে আমাকে বানাই দিতে পারবে। আমি এরকম তার এখন একটা চ্যাট জিপিটির একটা ভিডিও ইয়ার করার ভার্সন আছে, ভিডিও ক্রিয়েট করার একটা ওয়েবসাইট আসছে, যেটা হচ্ছে সোরা এআই। ওইখানে গিয়ে আমি যেই রকম টাইপের ভিডিও চাইবো সে সেরকম টাইপের ভিডিও বানাই দিবে আমাকে। তো বুঝতে পারছো যে হচ্ছে এই বর্তমান এআই কোন দিকে চলে যাচ্ছে। ইভেন আমি যদি এখন মনে করো তাকে ভিডিওতে নিয়ে আসে যদি আমি তোমাদেরকে দেখাই, দেখো তো এখানে কি কি আছে, আমার এই রুমটাকে যদি আরো সুন্দর করতে হয় তাহলে কি কি অ্যাড করব, কি কি সরাবো, কোন কি ওরিয়েন্টেশন, সে বলে দিতে পারবে। আমি যদি বলি এখানে এই লাইভে দেখো তো কয়জন আছে, লাইভের সংখ্যাটা দিয়েছে বলে দিতে, লাইভে এতজন ক্লাস করতেছে। সো বুঝা গেছে। আচ্ছা ভাইয়াও সিঙ্গেল, আরে ঠিক আছে, এইসব কথা না বলি, এখন আসো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তায় চলে আসি। এটা কাকে বলে এখন আমরা একটু সংজ্ঞাটা দেখলে এখন বুঝতে পারবো। দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের চিন্তাধারাকে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে? সো এই কি মনে হচ্ছিল, আল্লাহ পোলাপানকে ভাবি করতে যাই। দেখো, মানুষের চিন্তাধারাকে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এখন এই সংজ্ঞাটা তুমি খুব ভালো করেই বুঝতে পারতেছো। আমরা একটু আগে যে অ্যাপ নিয়ে কথা বলতেছিলাম, এটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ইনভেনশন। তো এখন এই সংজ্ঞাটা দিয়ে বুঝতে পারছো আসলেই তো মানুষের চিন্তাধারাকে কম্পিউটারের মাধ্যমে রূপ দিতেছে এই আমাদের হচ্ছে কি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাছাড়াও আছে যেমন ওই যে বলে না যে হচ্ছে ড্রাইভার বিহীন গাড়ি ইনভেনশন হয়েছে, টেসলার আছে, আরো অনেকের আছে, যে হচ্ছে গাড়ির মধ্যে কোনো ড্রাইভার লাগবে না, অটো চলবে। তার মানে সে কিভাবে করতেছে? এই আর্টিফিশিয়াল এআই এর মাধ্যমেই করতেছে। এ বুঝতেছে হ্যাঁ এখানে সামনে কি আছে না আছে, রেড লাইট জ্বলতেছে না গ্রিন লাইট জ্বলতেছে, সব কিছু হিসাব নিকাশ করে সে ব্রেক করে, স্পিড বাড়ায়, সব কিছু করে। তো এটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান যুগ আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এটা আর বলার প্রশ্নই রাখে না। যাই হোক, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণা দেন জন ম্যাকার্থি, কিন্তু এটার পূর্ণাঙ্গ ধারণা দিয়ে পরবর্তীতে এটার জনক হন, নাম হচ্ছে অ্যালান টুরিং। কি নাম? অ্যালান টুরিং। উনি হচ্ছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক, আর হচ্ছে এটার প্রথম ধারণা দেন হচ্ছে জন ম্যাকার্থি। তো যাই হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। আচ্ছা, চ্যাট জিপিটি সম্পর্কে লাস্টে বলে দিব, যারা এখনো জানো না, এই যুগে এসে এখনো যদি তুমি মনে হয় যে তুমি চ্যাট জিপিটি সম্পর্কে জানো না, তাহলে তো কথা না। আমরা একটা দরকার ছবি বানাই দেখাবো, ঠিক আছে? আমাদের বেসিকটা শেষ হোক, এমসিকিউতে যাওয়ার আগে আমরা একটা দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে চ্যাট জিপিটি কি করতে পারে সেটা আমরা দেখব। আসো এখন আসলে রোবোটিক্স জিনিসটা আসলে কি। দেখো, রোবোটিক্সটা হচ্ছে প্রথমে যদি আমরা দেখি যে রোবট বানানোর যে বিজ্ঞানটা আছে, এই রোবট বানাতে গেলে কি কি আমাদের অ্যানালাইসিস বিশ্লেষণ করতে হবে, এটা যে জায়গায় করা হয় সেটাকে বলা হয় রোবোটিক্স। ওই সেকশনটাকে বলা হয় রোবোটিক্স। আর তোমার হচ্ছে টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, রোবটের গঠন, রোবটের কাজ, রোবটকে কিভাবে বানানো হবে, এইসব বিচার বিশ্লেষণ করা হয় যে শাখার মধ্যে কম্পিউটার বিজ্ঞানের, সেই শাখাটাকে একসাথে বলা হয় রোবোটিক্স। রোবোটিক্স আর রোবট দুইটা জিনিস কিন্তু এক না, ঠিক আছে? রোবোটিক্স আর রোবট দুইটা কিন্তু এক না। কি বললো একজন
ভাইয়া সেল ভার্সনের কথা বলে না, সেল ভার্সন মানে ছেলে ভার্সন নাকি সেল ভার্সন বুঝলাম না। আচ্ছা, তো এখন তাকে রোবোটিক্স বলে, এটা আমরা বুঝতে পারলাম। রোবট কি? রোবট হলো এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত, কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা একটা ব্যবস্থা যা মানুষের মতো কাজ করে থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে রোবট দিয়ে কি কি করা হয়, দেখো রোবট দিয়ে অনেক ভারী ভারী জিনিস তোলা হয়। রোবট দিয়ে হচ্ছে যেসব কাজ মানুষ করতে পারে না, মনে করো যে বোম নিষ্ক্রিয়করণ, এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ, এইসব ঝুঁকিপূর্ণ কাজ রোবট দিয়ে করানো হয় এবং সেটা অনেক সূক্ষ্মভাবে করা হয়। তারপরে অনেক খনিতে অনেক গভীরে, সেখানে মানুষ অক্সিজেন পায় না বা হচ্ছে অনেক তাপ, মানুষ হচ্ছে সেখানে যেতে পারে না, ওই সব জায়গায় খনির মধ্যে পাঠানো হয় রোবটকে। তো রোবট হচ্ছে মানুষের মতোই কাজ করে, তবে এটা কম্পিউটার নিয়ন্ত্রিত, ঠিক আছে? এটাকে কি বলবো, এটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত। তো বুঝতে পেরেছো, রোবট আর রোবোটিক্স দুইটা জিনিস হচ্ছে আলাদা। আচ্ছা, এবার আসো ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারি যদিও এখন নতুন সিলেবাস, এই নতুন সিলেবাস এটা সরাই ফেলছে, অর্থাৎ যারা এইচএসসি 26 তাদের এই ক্রায়ো সার্জারিটা নাই, তবে এইচএসসি 25 যারা তাদের আছে। তো তোমাদের যেহেতু ছিল, আমরা এই ক্রায়ো সার্জারিটা পড়ি, সমস্যা নেই। ক্রায়ো সার্জারি কাকে বলে, কিভাবে করে তোমরা অনেকেই জানো, তারপর আমি বলতেছি। ক্রায়ো সার্জারি দেখেই বোঝা যাচ্ছে এটা ডাক্তারি কিছু হতে পারে, তাই না? ডাক্তারের সাথে কিছু রিলেটেড মনে হইতেছে। হ্যাঁ, এটা ডাক্তারির সাথেই রিলেটেড। তো ক্রায়ো সার্জারিটা আসলে কি? ক্রায়ো সার্জারি সম্পর্কে যদি আমরা জানতে চাই, দেখো ক্রায়ো সার্জারি হচ্ছে একদম রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি। রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে তোমার শরীরে কোনো রক্তপাত হবে না, কাটা ছেঁড়াবিহীন চিকিৎসা পদ্ধতি। যখন তুমি দেখবে কোথাও লেখা আছে রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি, এই টপিকগুলো থেকে কোশ্চেন আসতে পারে? ইয়েস, আসতে পারে, অবশ্যই আসতে পারে। তোমাকে আমি এগুলো ধারণা দিচ্ছি কেন, এগুলো ধারণা দিচ্ছি এমসিকিউতে গেলে দেখবে এগুলো পারো তুমি, বুঝতে পেরেছো? তো দেখো, এর কারণ প্রথম অধ্যায়ের ক্ষেত্রে এই কনসেপ্টগুলো মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে যেই রকম টাইপের প্রশ্নে আসুক না কেন তুমি অ্যান্সার করে দিতে পারবা। আচ্ছা, তার পরবর্তীতে আসো যে ক্রায়ো সার্জারির ক্ষেত্রে যদি আমরা আরো বুঝি, যে ক্রায়ো সার্জারি এখানে হচ্ছে বিভিন্ন কোষ, ঠিক আছে, বা যেগুলো হচ্ছে ডেড সেল অর্থাৎ মারা গেছে এইসব কোষ বা ক্ষতিকর কোষ, এদেরকে সরানো হয়, এদেরকে চিকিৎসা করা হয় এই ক্রায়ো সার্জারির মাধ্যমে। তবে এই চিকিৎসা পদ্ধতিতে কোনো কাটাছেঁড়া করা লাগে না, এখানে কোনো রক্তপাত হয় না। সো এটাই হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি। সো ক্রায়ো সার্জারিকে অন্য নামেও ডাকা হয়, অনেক নামে বলতে পারে। যে কাটাছেঁড়াবিহীন চিকিৎসা পদ্ধতিটা কি ক্রায়ো সার্জারি। যদি বলা হয় যে শীতল তাপমাত্রা চিকিৎসা পদ্ধতি কি, তাও ক্রায়ো সার্জারি। কেন? কারণ এই চিকিৎসা পদ্ধতিতে অনেক শীতল তাপমাত্রা প্রয়োগ করে এটা চিকিৎসা করা হয়। আচ্ছা, তার পরবর্তীতে হচ্ছে রক্তপাতবিহীন চিকিৎসা পদ্ধতি কি, তা বললেও বুঝতে পারবে সেটা ক্রায়ো সার্জারির কথাই বলা হচ্ছে। তো আসো আমরা ক্রায়ো সার্জারি সম্পর্কে আমরা যদি আরেকটু জানি যে ক্রায়ো সার্জারি আসলে কাকে বলে। ক্রায়ো সার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের রোগাক্রান্ত কোষ বা টিস্যুকে ধ্বংস করা হয়, সেটাই হচ্ছে আমাদের ক্রায়ো সার্জারি। আর ক্রায়ো শব্দটা একটা গ্রিক শব্দ, ঠিক আছে? এখন আসো, এইটা তাপমাত্রা -41 থেকে -96 ডিগ্রিতে নিয়ে যাওয়া হয়। মনে করো তোমার হাতের কোনো এক জায়গায় ক্যান্সার কোষ বা কোনো একটা অন্য ক্ষতিকারক কোষ বা টিস্যু আছে, এটা চিকিৎসা যদি করতে হয়, প্রথমে খুবই সূক্ষ্ম একটা নল দ্বারা তোমার ওই যে কোষটা আছে ওই কোষের মধ্যে তরল নাইট্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, আর্গন গ্যাস প্রবেশ করানো হয়। করানোর পরে যা হয় সেটা কয়েক সেকেন্ডের মধ্যে -41 থেকে -196 ডিগ্রিতে চলে যায়। দেখো 0 ডিগ্রিতেই পানি কি হয়ে যায়, বরফ হয়ে যায়, সেটা তোমার -41 নিয়ে যাবে এবং সর্বোচ্চ -196 ডিগ্রি পর্যন্ত নিয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কোষটা একদম তোমার বরফ পিণ্ডে হয়ে যাবে, একদম বরফ পিণ্ডের মতো হয়ে যাবে। আর এই বরফ পিণ্ডের মতো হয়ে যাওয়ার কারণে ওইখানে কোনো অক্সিজেন, রক্ত আসতে পারবে না, কোনো অক্সিজেন সরবরাহ করতে পারবে না, কোষটা কি হবে, মারা যাবে। আচ্ছা, মারা গেল, এখন তো ওটা তো বরফ হয়ে আছে। এর পরবর্তীতে যে কাজটা করা হয়, আবার হিলিয়াম গ্যাস প্রবেশ করানো, আরো কয়েকটা গ্যাস প্রবেশ করিয়ে তখন ওইটাকে, ওই বরফটাকে বা হচ্ছে ওই শীতল অংশটাকে নর্মাল করা হয় এবং তখন কোষটা একদম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তো এটাই হচ্ছে ক্রায়ো সার্জারির চিকিৎসা পদ্ধতি আর কি। তো ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতি, এই যে দেখো তরল নাইট্রোজেন গ্যাস প্রবেশ করানো হয়। এছাড়া ক্রায়োজেনিক এজেন্ট আর ক্রায়োপ্রোব, এই দুটো জিনিসকে আমরা একটু জেনে রাখি। ক্রায়োজেনিক এজেন্ট হচ্ছে যেই সব গ্যাস প্রবেশ করানো হয় ওই সব গ্যাসগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট, যেমন তরল নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, এইসব গ্যাসগুলোকে বলবো আমরা কি, এইসব গ্যাসগুলোকে আমরা বলবো ক্রায়োজেনিক এজেন্ট। আর ক্রায়োপ্রোব এই জিনিসটা কি? ক্রায়োপ্রোব জিনিসটা হচ্ছে যে সূক্ষ্ম নল বা সূক্ষ্ম সূচ দ্বারা এই গ্যাসটা প্রবেশ করানো হয়, ওই সূচটাকে বলা হয় ক্রায়োপ্রোব। তো ক্রায়োপ্রোবটা কি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্সের নাম তোমরা অনেকে শুনেছো বা অনেকে পড়েই এসেছো। বায়োমেট্রিক্স জিনিসটা আসলে কি? তো এখন আসো আমরা বায়োমেট্রিক্স সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা, তো
বায়োমেট্রিক্সটা আসলে কি দেখো, বায়োমেট্রিক্স হচ্ছে মানুষের দৈহিক গঠন, অর্থাৎ মানুষের যে শারীরিক গঠনটা আছে সেই গঠন বা আচরণের উপর ভিত্তি করে, এক একজনের আচরণ এক এক রকম, তো আচরণের উপর এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে একটা মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করার প্রক্রিয়াকে বলা হয় বায়োমেট্রিক পদ্ধতি। যেমন এটা যদি আমি এক্সাম্পল একটু দিতে যাই, যে সহজ ভাষা যদি আমি বলে ফেলি যে মানুষের দৈহিক গঠন, দেখো দৈহিক গঠন বলতে বুঝাচ্ছি যে তোমার আঙ্গুলের ছাপ অন্য মানুষের আঙ্গুলের ছাপের সাথে মিলে না, তার মানে তোমার দৈহিক গঠন আর তার দৈহিক গঠনের মধ্যে পার্থক্য এই যে এখানে আঙ্গুলের ছাপেই আছে। তো এই যে আঙ্গুলের ছাপ দিয়ে তোমাকে চেনা যায় যে এটা তুমি, তার মানে এই দৈহিক গঠনের উপর ভিত্তি করে কিন্তু তোমাকে চেনা যায়। আবার আচরণের উপর ভিত্তি করে কিন্তু মানুষকে চেনা যায়। দেখবা এক একজন মানুষের এক একটা ইউনিক আচরণ আছে, হতে পারে যেমন হাঁটার স্টাইল হতে পারে, ঠিক আছে। দেখবে এক একজন মানুষ হাঁটে এক এক রকম, তুমি যদি কোনো একজন মানুষের সাথে 1 বছর 2 বছর 6 মাস যদি থাকো, এরপরে যদি তুমি অন্ধকারে ঝাপসাভাবে দেখো ওই লোক হেঁটে আসতেছে, তুমি দেখলেই বুঝতে পারবে এটা যে ওই লোকই। হাঁটার স্টাইলটা একটু অন্যরকম থাকে, মানে সবারই একটু অন্যরকম থাকে, তো সেটা দেখে বোঝা যায়। তাছাড়াও আরো অনেক রকম আছে। তো আমাদের আচরণগত যে বৈশিষ্ট্যগুলো আছে যেগুলোর উপর মানুষকে ভিত্তি করে চেনা যায় সেগুলো আমরা আলোচনা করব একটু সামনে। তো এটা আমরা আশা করি বুঝতে পেরেছি যে মানুষের দৈহিক গঠন বা আচরণের উপর ভিত্তি করে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করা যায়, আর এই পদ্ধতিটাকে বলা হয় বায়োমেট্রিক্স পদ্ধতি। তো বায়োমেট্রিক্স পদ্ধতিটা কি, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তো বায়োমেট্রিক্স পদ্ধতিটা আমরা ক্লিয়ার। এখন এই বৈশিষ্ট্যের ভিন্নতা এর প্রকারভেদ দুই রকমের, একটা হচ্ছে আমাদের শারীরবৃত্তি অর্থাৎ দৈহিক গঠনের উপর ভিত্তি করে মানুষকে চিহ্নিত করা, আর আরেকটা পদ্ধতি হচ্ছে আচরণগত, মানুষের আচরণের উপর ভিত্তি করে মানুষকে চিহ্নিত করা। তো মানুষকে যে চিহ্নিতকরণ এই বায়োমেট্রিক্স পদ্ধতি সেটা বৈশিষ্ট্যের ভিন্নতায়, অর্থাৎ একটা হচ্ছে শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য, একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য, এই দুইটা ভাবে মানুষকে আলাদা করা, মানুষের এই বায়োমেট্রিক্স পদ্ধতিটা আলাদা করা যায়। এখন আসো আমরা শারীরবৃত্তীয় সম্পর্কে ডিটেইল একটু জানার চেষ্টা করি যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াটা যেটা। তো শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি যে শারীরবৃত্তীয়টা হচ্ছে যে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট। তো আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট এর মানে কি, ওই যে একটু আগে যেটা বললাম, তোমার এই আঙ্গুলের ছাপ পৃথিবীর একজন মানুষের আঙ্গুলের ছাপের সাথে অন্য আরেকজনের আঙ্গুল মিলে না বললেই চলে। তার মানে এই যে এই দৈহিক গঠনের উপর ভিত্তি করে একজন আরেকজনকে আমরা একজন মানুষকে আমরা অদ্বিতীয়ভাবে চিহ্নিত করতে পারি যে এটা ওই লোকই। ওকে, তার পরবর্তীতে আছে হাতের রেখা। দেখো এই যে আমাদের হাতের রেখা, রেখার উপর ভিত্তি করেও কিন্তু মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়। তোমরা হয়তো অনেক জায়গায় দেখেছো, অনেক স্কুলে দেখেছো বা অনেক কোচিং সেন্টারে দেখেছো বা অনেক অফিসে দেখেছো যে যখন স্টুডেন্টরা প্রেজেন্ট দেয় এখন তারা হচ্ছে এভাবে জাস্ট হাতটা এভাবে ধরে, এভাবে যখন হাত ধরে তখনই তার প্রেজেন্ট হয়ে যায়, অর্থাৎ এইভাবে হাত দিলে তার প্রেজেন্ট হয়ে যায়, অর্থাৎ তার হাতের যে রেখাগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে তাকে চিহ্নিতকরণ করতে পারে। তার মানে পৃথিবীতে একজন মানুষের হাতের রেখার সাথে আরেকজনের হাতের রেখা মিলে না, তার মানে এটা হচ্ছে হাতের রেখার মাধ্যমে মানুষকে চিহ্নিতকরণ করা যায়, এটাকে বলা হয় হ্যান্ড জিওমেট্রিক। আচ্ছা, এর পরবর্তীতে আসো আইরিশ শনাক্তকরণ। আইরিশ শনাক্তকরণ মানে হচ্ছে চোখের মাধ্যমে মানুষকে শনাক্তকরণ করা যায়, ঠিক আছে। অর্থাৎ চোখ দিয়ে, অর্থাৎ মানুষের চোখের মনির মধ্যে কতটুকু এখানে পদার্থ আছে, জেলি টাইপ কতটুকু আছে, মনিটার চারপাশে কতটুকু কালো অংশ না অংশ, এই সব কিছু অ্যানালাইসিস বিশ্লেষণ করেও মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করা যায়, এটাকে বলা হয় আইরিশ শনাক্তকরণ। এর পরবর্তীতে আছে আমাদের মুখমণ্ডলের অবয়ব বা ফেস রিকগনিশন যেটাকে বলা হয়, সেটার মাধ্যমেও একজন মানুষকে হুবহুভাবে চিহ্নিতকরণ করা যায়। যেমন তোমরা যখন মোবাইলে দেখবা যে ফেস লক আছে, তাই না? তো এই ফেস লকটা কি, এই ফেস লকটা হচ্ছে ফেস রিকগনিশনেরই একটা অ্যাপ্লিকেশন এখানে। তো ফেস তোমার মুখের মনে করো চোখের দুইটার মধ্যে গ্যাপ কত, অ্যাঙ্গেল কোটার কতটুক, এইসব কিছু ক্যালকুলেশন করে তোমাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করা যায়, এটা হচ্ছে ফেস রিকগনিশন। এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ডিএনএ টেস্ট। এটা হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি। তোমার চুল, নখ বা রক্ত, বডির কোনো একটা অংশ নিয়ে সেটাকে হচ্ছে ডিএনএ, তোমার শরীরে যে ডিএনএ আছে সেই ডিএনএ টা হচ্ছে ম্যাপিং করে বোঝা যায় যে এটা আসলে যে তুমি, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, ডিএনএ এর মাধ্যমেও টেস্ট করা যায়। তো এখানে 4-5টা আমাদের যে পদ্ধতি আছে, যে এই সবগুলো কিন্তু শারীরবৃত্তীয়, শরীরের অংশ। তো এই শারীরবৃত্তীয় 5টা পদ্ধতির মাধ্যমে হচ্ছে মানুষকে অদ্বিতীয়ভাবে চিহ্নিতকরণ করা যায়, যার মধ্যে সবচেয়ে কার্যকরী যেটা সেটা হচ্ছে ডিএনএ। কার্যকরী এবং হচ্ছে সবচেয়ে বেশি মনে করো যে অথেন্টিক বা বিশ্বাসযোগ্য যেটা সেটা হচ্ছে ডিএনএ ম্যাপিং। এখন তুমি আবার এটা বলতে চাই না তাহলে আমরা কেন এসব ব্যবহার করি, আমরা তো হচ্ছে এটাকে কি বলা হয় যে ডিএনএ টেস্টই ব্যবহার করা উচিত সবাই না। তবে ডিএনএ টেস্টের সমস্যা আছে, কারণ ডিএনএ টেস্টের রেজাল্ট আসতে একটু টাইম লাগে, এটা পরীক্ষা
ডাক্তারিভাবে এটা পরীক্ষা করা হয়, পরীক্ষা করে তারপরে হচ্ছে তোমাকে রেজাল্টটা শো করে। তা এখন যদি অন্য জায়গায় ডিএনএ ম্যাপ, মনে করো তোমার ফোনের এই যে ফিঙ্গারপ্রিন্ট লকটা যদি না দিয়ে বলে যে না ডিএনএ লক, তুমি প্রতিবার লক খুলতে তোমার শরীরে 1 ফোঁটা রক্ত করে দিবা, তাহলে লক খুলবে, তাহলে শেষ। তুমি হয়তো বা তোমার যে পরিমাণ ফোন ইউজ করো, তাহলে হয়তো বা তোমার 1 সপ্তাহ পরে তোমার আর খুঁজে পাওয়া যাবে না, তুমি মানব কঙ্কালে পরিণত হবা। বুঝতে পেরেছো? তো এই জন্য সবসময় যে ডিএনএ টেস্ট প্রয়োজন তা কিন্তু না, কখনো যেখানে যেটা বেশি প্রয়োজন সেখানে আমরা সেটাই ব্যবহার করে থাকবো। আবার আরেকটা হচ্ছে এই যেমন হাতের রেখা শনাক্তকরণ, এটাও কিন্তু সব জায়গায় তোমার হচ্ছে সব জায়গায় হচ্ছে এই হাতের রেখা শনাক্তকরণ বা হাতের রেখার মাধ্যমে বা হ্যান্ড জিওমেট্রি কার্যকর না। যেমন কোনো কারখানায় শ্রমিকরা যখন অনেক কায়িক পরিশ্রম করে, ঠিক আছে, অনেক কায়িক পরিশ্রম, ভারী জিনিস উত্তোলন করে, ভারী জিনিস নিয়ে কাজ করে, তখন হয় কি তাদের হাতের রেখাগুলো একদম সমান হয়ে যায়, ঠিক আছে, হাতের রেখা ঠিকঠাকভাবে থাকে না, তখন হাতের রেখা সমান হয়ে গেলে তার হাত আর চিনতে পারবে না, ঠিক আছে, হাতের রেখা দিয়ে তাকে শনাক্তকরণ করা যাবে না, তখন হয়তো বা তারা আঙ্গুলের ছাপও ব্যবহার করবে না, আঙ্গুলের ছাপও চলে যায়, তখন তারা হয়তো বা চোখের মনির মাধ্যমে সমাধান করতে পারে, বা হচ্ছে ফেস রিকগনিশনের মাধ্যমে তাদের হচ্ছে এই অ্যাটেন্ডেন্সের হিসাব নিকেশটা রাখতে পারে। তো আশা করি এই বায়োমেট্রিক্স পদ্ধতিটা কি সে সম্পর্কে তোমরা ডিটেল বুঝতে পেরেছো। আচ্ছা, এর পরবর্তীতে আসো আচরণগত। এতক্ষণ যা দেখলাম ওগুলো হচ্ছে শারীরবৃত্তীয়ভাবে মানুষকে কিভাবে চিহ্নিতকরণ করা যায় সেগুলোর যে কয়েকটা প্রকার আছে, সে 5টা প্রকার আমরা দেখলাম। এখন আসো যে আচরণগতের মধ্যে কি কি আছে। দেখো আচরণগতের মধ্যে আছে প্রথমে কিবোর্ড টাইপিং। কিবোর্ড টাইপিংটা কি? কিবোর্ড টাইপিং হচ্ছে, দেখো কিবোর্ডের টাইপিং স্পিডের উপর নির্ভর করে একজন মানুষকে চেনা যায়। এখন তুমি বলতে পারো কি বলেন ভাই, এমন পৃথিবীতে এত মানুষের মধ্যে কি একজনের টাইপিং এর সাথে আরেকজনের টাইপিং মিলতে পারে না? ইয়েস, কিবোর্ডের একজনের টাইপিং এর সাথে আরেকজনের টাইপিং মিলতে পারে, ঠিক আছে, কিন্তু একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে তাহলে এখানে কিবোর্ড টাইপিংটা কেন দিছে? কারণ হচ্ছে দেখো মিলতে পারে, স্পিড মিলতে পারে। তোমাকে আমি একটা লাইন লিখতে দিলাম, আমি বললাম যে আই এম এ স্টুডেন্ট, এই লেখাটা সবাই টাইপ করো। তোমরা এখানে 250 জন স্টুডেন্ট ক্লাস দেখতেছো, তো তোমরা এই 250 জন যদি টাইপ করো, এরকম হয়তো বা 5, 10, 15, 20, 50 জনকে পেয়ে যাবো যে তার টাইপ সবাই 10 সেকেন্ডে শেষ করছে, বা এরা সবাই 11 সেকেন্ডে শেষ করছে। তাহলে কিভাবে চিহ্নিতকরণ করবো? দেখো এটা চিহ্নিতকরণ শুধু কয় সেকেন্ডে শেষ করছে তা না, তুমি আই এম এ স্টুডেন্ট এরপরে এম ক্লিক করতে কতক্ষণ টাইম নাও, তুমি হচ্ছে এস স্টুডেন্ট লিখতে এস এর পরে টি ক্লিক করতে কতক্ষণ টাইম নাও, স্টুডেন্ট ওয়ার্ডটা লিখতে কত, একজনে হয়তো বা এম লিখতে গিয়ে 3 সেকেন্ড লাগাই দিয়েছে, স্টুডেন্ট লিখতে 7 সেকেন্ড লাগাইছে, আবার আরেকজন স্টুডেন্ট লিখতে 8 সেকেন্ড লাগাইছে, এম লিখতে 2 সেকেন্ড লাগাইছে। তো এই সব কিছু হিসাব করা হয়, তো সব কিছু যখন অ্যানালাইসিস করা হয় তখন আসলে তোমাকে ইউনিক ভাবে চিহ্নিতকরণ করা যায়। এটা হচ্ছে কিবোর্ড টাইপিং বা টাইপিং কি স্ট্রোক। এর পরবর্তীতে সিগনেচারের মাধ্যমে একজন যারা সিগনেচার এক্সপার্ট তারা হচ্ছে দেখে বুঝতে পারে এই সিগনেচার নকল না আসল। তো সিগনেচারের মাধ্যমে একটা লোককে পুরোপুরিভাবে চিহ্নিতকরণ করা যায়, এটা আচরণগত বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে কণ্ঠস্বর যাচাই বা ভয়েস রিকগনিশন, তোমার ভয়েসের উপর নির্ভর করেও তোমাকে চিহ্নিতকরণ করা যায়। এখন তুমি বলতে পারো যে ভাই ভয়েস রিকগনিশন যেটা, সেটা কেন আচরণগত আসছে? এটা তো বডির একটা অংশ, তাহলে এটাকে কেন শারীরবৃত্তিতে যায় নাই? দেখো কণ্ঠস্বরটা কিন্তু আসলে আমাদের আচরণের উপর চেঞ্জ হয়, তাই না? এখন আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি, ঠিক আছে, মনে করো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, আমার টোনটাই একটু অন্যরকম। এখন যদি আমি আমার বাসায় মনে করো যে হচ্ছে মনে করো কি আমার ফ্রেন্ডের সাথে, বন্ধু তুমি কি ভালো আছো, ও আচ্ছা তুমি আসতে কেন এত দেরি করেছো, এমনি কি আমি কথা বলবো তার সাথে টোন অন্যরকম হবে, আবার অন্যজনের সাথে অন্যরকম টোন, এক একজনের সাথে এক এক রকম টোন আমার হবে, এটাই স্বাভাবিক। আবার আরেকটা জিনিস দেখো, আমি মনে করা হচ্ছে এখানে থেকে এভাবে কথা বলি, কিন্তু আমি যদি সিলেটে জন্মগ্রহণ করতাম, বা আমি যদি কক্সবাজারে জন্মগ্রহণ করতাম, তাহলে বা কক্সবাজারে আমি এখন কক্সবাজারেই থাকি ছোট থেকে, তাহলে আমার ভয়েস কিরকম থাকতো? এরকম থাকতো না, তাহলে আমার ভয়েস বা হচ্ছে আমার কথার স্টাইল টান টুন সব আলাদা হয়ে যেত, তাই না? তো সেই জন্য এই কথা বলতেছি যে হচ্ছে যে এই কণ্ঠস্বর যাচাই এটা আসলে আচরণগত। মনে করো আমি যদি এখন বাড়ি যাই, আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, এখন আমি যদি বাড়ি যাই মনে করো, তো বাড়ি গেলে কি আমি কি শুদ্ধ ভাষায় কথা বলবো এভাবে? না, আমি তখন ওদের সাথে যে আপনারা ব্যাকে ভালো আছেন কি আনারা ভাত খান নান, তাই ওমাগো আর ঘুমাই আমি হুতি যাই মানার বাদ দিলে না, মানে এরকম ভাবে কথা বলবো আর কি, ঠিক আছে? তো বুঝতেই পারছো যে যেই টোনটা চেঞ্জ হয়ে যায় মানুষের, তো এটা হচ্ছে কণ্ঠস্বর যাচাই, এই জন্য আচরণগতের মধ্যে পড়েছে, ঠিক আছে? কি খবর বলানি সিলেট? আচ্ছা ঠিক আছে, ওকে, এবার আসো বায়ো ইনফরমেটিক্স। আমরা কিন্তু মোটামুটি আমাদের বেসিকের একদম শেষ পর্যায়ের দিকে চলে যাচ্ছি। তো এখন যদি আমরা একটু খেয়াল করি
যে বায়ো ইনফরমেটিক্স এই জিনিসটা আসলে কি। দেখো বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স এই দুইটা জিনিস অনেকে হচ্ছে কি করে, এই দুইটা জিনিস একসাথ করে ফেলে অনেকে। না, এই দুইটা জিনিস কিন্তু টোটালি আলাদা, দুইটার মধ্যে কোনো মিল নাই। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করা হয় যে শাখায়, তবে এই জীববিজ্ঞান নিয়ে শুধু আলোচনা করা হয় না, তাহলে তো বায়োলজি থেকে যেত। জীববিজ্ঞানের সাথে গণিত বিজ্ঞান, পরিসংখ্যান আরো অন্যান্য জিনিস যুক্ত করে এই শাখাটা গঠিত হয়েছে, অর্থাৎ জীববিজ্ঞানের হিসাব নিকাশগুলো গণিতের মাধ্যমে সমাধান করা হয় এই শাখায়, এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো এখানে এই সম্পর্কে আমরা ডিটেল আরো বুঝতে পারবো যদি আমরা এখানে দেখো। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে বিজ্ঞানের যে শাখায় বায়োলজিক্যাল ডাটা। দেখো বায়োলজিক্যাল ডাটা জিনিসটা কি, আমাদের শরীরে কিন্তু জিন আছে, ঠিক আছে, এখন কোন জিন সেটা একটু পরে বলতেছি, অন্য কিছু মনে করো না আবার। সো এই যে এছাড়াও আমাদের বায়োলজিক্যাল অনেক ডেটা আছে, তাছাড়া হচ্ছে বিভিন্ন প্রাণীর বায়োলজিক্যাল ডেটা আছে। এই সব বায়োলজিক্যাল ডেটাগুলো নিয়ে যে এই প্রাণীর চোখ কেন বড়, এই প্রাণীর চোখ কেন ছোট, এই প্রাণীর কাঁটা আছে শরীরের মধ্যে, এই প্রাণীর নাই, এই প্রাণীর কালার এরকম কেন, ওই দেশের মানুষ সাদা কেন, এই দেশের মানুষ কালা কেন, এই দেশের মানুষ সাদা পিঙ্ক কালার কেন। তো এইরকম আর কি, যে এই যে কেন 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 এইসব জিনিস হচ্ছে তাদের বায়োলজিক্যালের কোনো একটা উপাদানের জন্য এইসব ডেটাগুলো, এই ডেটাগুলোকে হচ্ছে বায়োলজিক্যাল ডেটা বলা হয়। এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি, ইনফরমেশন থিওরি, গাণিতিক বিজ্ঞান, পরিসংখ্যান এইসব ব্যবহার করে অ্যানালাইসিস করা হয়। এই যে শাখার মধ্যে করা হয় সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। তো বায়ো ইনফরমেটিক্সটা কি, আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসো বায়ো ইনফরমেটিক্স বুঝার পরে এখন আমরা যদি দেখি যে এই বায়ো ইনফরমেটিক্স কোথায় ব্যবহার করা হয়। বায়ো ইনফরমেটিক্স জিন ফাইন্ডিং গবেষণা, একটু আগে জিনের কথা বলছি না, জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহার করা হয়। তো জিনটা কি একটু পরে আমি বলতেছি, জাস্ট এটা একটু মাথায় রাখো যে জিন ফাইন্ডিং বা গবেষণার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আর আরেকটা হচ্ছে, এখন আমরা চলে যাব, আচ্ছা আর নাই, তো এটা হচ্ছে আমাদের বায়ো ইনফরমেটিক্স। সো বায়ো ইনফরমেটিক্স আপাতত এতটুকু তুমি হয়তো পুরোপুরি বুঝো নাই, এতটুকু মাথার মধ্যে রাখো। তুমি জাম্প করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ চলে আসো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে আমরা আবার বায়ো ইনফরমেটিক্সে যাব, তখন পুরোপুরি বুঝতে পারবা, ওই জিন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যদি অনেকে জানো। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আসলে কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে, এটা হচ্ছে আমরা যে নর্মালি অনেকে গ্রামের ভাষা বলি ক্রস, ঠিক আছে, ওইরকম টাইপের আর কি, যে হচ্ছে ক্রস টাইপের আর কি। যেটা আমি যদি বলি, মনে করো যে হাইব্রিড নাম শুনছি না আমরা, হাইব্রিড, এই হাইব্রিড জিনিসটাই আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সোজা হিসাব, বাংলা কথা, একদম বাংলা কথা, ঠিক আছে। তো এখন যদি আমরা খেয়াল করি, পিঙ্ক কালার মানুষ হ্যাঁ আছে। এখন দেখো আমি যদি বলি যে মনে করো তোমার বাসায় মনে করো যে কি আছে, মনে করো যে ধান গাছ, ঠিক আছে, বাড়িতে দেখতেছো যে জমি আছে, ধান গাছের জমি আছে, বা কোনো লোকের ধান গাছ আছে, দুইটা ক্ষেত আছে, দুইটা ধান ক্ষেত আছে। একটা ক্ষেতের মধ্যে সে দেখলো যে এখানে ধান গাছ অনেক বড় হয়, ঠিক আছে, মানে ধান গাছগুলো অনেক বড় হয়, অনেক বেশি শাখা প্রশাখা দেয় এবং ধানও ধরে, ভালোই ধান ধরে, ঠিক আছে। কিন্তু হয় কি, সবগুলা ধানে চাল থাকে না। বলো তো, যেসব ধান চাল থাকে না তাদেরকে কি বলা হয়, বলো বলো বলো, চিটা বলা হয়, তাই না? এক এক জায়গায় এক কথা বলতে পারে, যাই হোক। তো এখন যদি এই পিঙ্ক কালার নিয়ে বাদ দাও, এখন দেখো তো তার মানে কি, ধান গাছটা বড় হয়, অনেক শাখা প্রশাখা ঢাল দেয়, অনেকগুলো ধানের ছড়া বের হয়, কিন্তু প্রত্যেকটা ধানের মধ্যে চাল থাকে না, চাল কম থাকে, খুব কম ধানের মধ্যেই চাল থাকে। তাহলে লাভ হলো কি, দিন শেষে লাভ হলো না। তার পাশের যে ধান ক্ষেতের জমি, ওইখানে গাছগুলো বড় হয় না, ওইখানের গাছগুলো কি হয় না, বড় হয় না। কিন্তু যেই ধানগুলাই হয়, যতগুলো ধানই হয়, সবগুলো ধানের মধ্যে চাল হয়, সবগুলো ধানের মধ্যেই চাল হয়, মানে চিটা নাই বললেই চলে এরকম। তো দেখো এটারও ভালো দিক আছে, ওইটারও ভালো দিক আছে, এটারও খারাপ দিক আছে, এটার বেশি শাখা প্রশাখা দেয় না, ওইটার খারাপ দিক হচ্ছে ওইটা ধান বেশি দেয় না, চাল বেশি দেয় না। এখন তোমার মনের মধ্যে অবশ্যই এই জিনিস চলে আসবে, ইস যদি এমন হইতো যে শাখা প্রশাখা বেশি দিবে আর এটার মতো ওইটার মধ্যে সবগুলোর মধ্যে চাল হবে, তাহলে জিনিসটা কেমন হতো, তাই না? এটা কিন্তু করা সম্ভব, এই যার মাধ্যমে করা সম্ভব সেটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি। এখন কিভাবে সম্ভব সেটা আমরা বুঝি। দেখো প্রাণীর প্রত্যেকটা বৈশিষ্ট্য, প্রাণী উদ্ভিদ যাই বলি না কেন, প্রাণী উদ্ভিদ যাই বলি না কেন, জীবের সোজা হিসাব, জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে জিন। অর্থাৎ আমাদের শরীরে অসংখ্য জিন আছে, ঠিক আছে। এই জিনটা হচ্ছে কি, এই জিনটা হচ্ছে আমাদের এক একটা বৈশিষ্ট্যের বাহক। অর্থাৎ আমি যে কথা বলার সময় হয়তো বা হাত একটু বেশি নাড়াচ্ছি, এটা আমার শরীরে এমন একটা জিন আছে যে জিনের কারণে এটা হচ্ছে। তুমি দেখবা তোমার বাবার সাথে বা মায়ের সাথে
তোমার কিছুটা বেশি করে বাবার সাথে মিল থাকে, বাবার সাথে দেখবে তোমার কিছু কিছু জায়গায় মিলে যায়, তুমি বুঝতে পারো যে আচ্ছা বাবা কথা বলার সময় এইভাবে কথা বলে, আমার এই জায়গায় মিলে যায়, এটা তুমি নিজেও অনেক সময় বুঝতে পারো। এটা কি ওই যে বংশানুক্রমে আসছে, তোমার বাবার কাছে সেই জিন ছিল, সেই জিন এখন তোমার কাছে ট্রান্সফার হয়ে আসছে এখন এই জন্য। তার মানে এটাই জিনটা হচ্ছে তোমার কি করে, প্রত্যেকটা বৈশিষ্ট্যের বাহক। তুমি যা করো না কেন, তুমি কথা বলার সময় মাথা একটু বেশি নাড়াও, তার মানে হচ্ছে ঠিক আছে তোমার শরীরে এমন একটা জিন আছে যেটা তোমার মাথা বেশি নাড়ায়। তুমি কথা কথা বলার সময় চোখ বন্ধ করে ফেলো, এটা তোমার শরীরে কোনো একটা জিনের প্রভাবে হচ্ছে। তার মানে তোমার প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে তোমার শরীরের এক একটা জিন। দায়ী বলতে কি মানে কারণ হচ্ছে এক একটা জিন। তো জিন জিনিসটা কি আশা করি এই তোমরা বুঝে গেছো। হচ্ছে একজন বলতেছে, মার দিয়ে বলতেছে যে হচ্ছে রাগের জায়গায় মিলে যায়। আচ্ছা তার বাবাও অনেক রাগী, সে অনেক রাগী, বুঝাতে গেছে থাকবা এখানে রাগ টাগ দেখায় না, আমরা ক্লাস করি। এখন দেখো, তো এখন দেখো এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি যে হচ্ছে জিন হচ্ছে এক একটা। এখন শুধু এটা মানুষের ক্ষেত্রে না, গাছের ক্ষেত্র, উদ্ভিদের ক্ষেত্র, ওই ধান গাছের ক্ষেত্র এমন একটা জিন ছিল যে জিনের কারণে সেখানে শাখা প্রশাখা বেশি হয়। এই জমির মধ্যে এমন জিন ছিল যে জিনের কারণে এখানে প্রত্যেকটা ধানের মধ্যে চাল হয়। তো এখানে জিনটাকে, ওই যে জিনের কারণে এখানে ধান থেকে চাল বেশি হয়, সেই জিনটাকে কেটে নিয়ে ওই গাছের জিনের মধ্যে যদি প্রতিস্থাপন করা যায় তাহলে কি হবে, তাহলে গাছও বড় হবে, সবগুলো ধানের মধ্যেও কি হবে, চাল হবে। তার মানে এখানের ভালো বৈশিষ্ট্যের যে জিনের জন্য দায়ী, সেই জিনটাকে কেটে কর্তন করে ওই গাছের মধ্যে ট্রান্সফার করে দেওয়াটাকে বলা হবে কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কি বলা হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আশা করি এখন বুঝতে পেরেছো। এই যে হাইব্রিড জিনিসটাই হচ্ছে এরকম, দুইটা উন্নত জাত, এই জাতে ওই জাত, দুইটা জাত মিলায়া সংযুক্ত করে নতুন জাত সৃষ্টি করে, এটাই হচ্ছে হাইব্রিড। বুঝতে পেরেছো? হাইব্রিড জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। আমি কথা কম বলি, এটাও একটা জিনের বৈশিষ্ট্য। ইয়েস, সব দোষ জিনের, সব দোষ জিনের, ঠিক আছে। তো এখন বুঝতে পারছো যে একজন একটু আগে দেখলাম যে সব দিছে, ব্রেইন দেয় নাই, এখন ব্রেইন তাকে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তার ব্রেইন ঠিক করে দিতে হবে। ঠিক আছে, দেখো তার থেকে দূরে থাকো তোর সবাই, নাহলে কার ব্রেইন কখন কেড়ে নিয়ে যায় আল্লাহ জানে। জিনকে ভূত মনে করতাম ছোটবেলায়, এখন থেকে জিনকে কি মনে করব, জিনকে মনে করবো, বলো জিনকে কি মনে করব? আমার আর আমার বাবার তেড়ামি বেশি, মানে ওকে। সো এখন থেকে কেউ রাগ দেখালে বলবো তোমার ওই রাগের জিনটা কেটে নিব। আচ্ছা এখন আসো তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি সেটা আমরা বুঝতে পেরেছি। তো ওই জিনটা আসলে এখন এই যে জিন, এই যে জিনটা কাটাকাটি করে একটা আরেকটার মধ্যে হচ্ছে প্রতিস্থাপন করি, ঠিক আছে। তো এই জিন কাটাকাটি কর্তন করে উন্নত জাত, এই প্রশ্ন যদি আসে, উন্নত জাত কথাটা যদি আসে, তাহলে তুমি বুঝতে পারবা সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে। কর্তন করার কথা যদি বলা হয়, কাটাকাটির কথা বলা হলে সেটা কি বলবো, সেটা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উন্নত জাতের গাছপালা, উন্নত জাতের গাছপালা, উন্নত জাতের প্রাণী কখন হয়, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কারণে তো উন্নত জাত সৃষ্টি হয়। এতে যেমন হচ্ছে ধান গাছ উন্নত জাত কিভাবে সৃষ্টি হয় একটু আগে বুঝলা। তার মানে এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো বায়ো ইনফরমেটিক্সে বলছি ব্যাক যাবো। বায়ো ইনফরমেটিক্স তাহলে কোনটা, বায়ো ইনফরমেটিক্স হচ্ছে এই জিনগুলো নিয়ে গবেষণা করা হয়, যেখানে ওই যে এই গাছের মধ্যে এই জিন আছে, এই জিনগুলো গবেষণা করা, জিনের এই গাছের বায়োলজিক্যাল ডেটাগুলো নিয়ে আলোচনা, এইগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্স এর কাজ। সো বায়ো ইনফরমেটিক্স এর গবেষণা হয় আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাটাকাটি হয়, এই হচ্ছে কথা। এটা যদি মনে রাখো তাইলেই হবে। তো এখন এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, কোন জীবের নতুন বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পরিবর্তনের লক্ষ্যে জীবের জিনের সাথে অন্য জীবের জিনের পরিবর্তন ঘটিয়ে নতুন জিন বা নতুন ডিএনএ গঠন করার প্রক্রিয়াকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এটা আশা করি বুঝতে পেরেছো। তো উন্নত জাতের ফলনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়, এটা আমরা বুঝতে পেরেছি। এবার আসো ন্যানো টেকনোলজি, ঠিক আছে। তো আমরা এখন নানো টেকনোলজিতে চলে আসছি। নানো টেকনোলজি কি বলে আমরা একটু দেখি। তো দেখো ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজিটা কি, ন্যানো টেকনোলজিটা হচ্ছে পারমাণবিক বা আণবিক স্কেলে ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য যে আমাদের স্কেলটা ব্যবহার করা হয় বা যে বিজ্ঞানটা আছে সেটাই হচ্ছে ন্যানো টেকনোলজি। আমি যদি সহজভাবে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি, দেখো আমি যদি বলি যে তোমাকে আমি হচ্ছে এই ফোনটা দিলাম, ঠিক আছে, এই যে এই ফোনটা দিলাম মনে করো, দেওয়ার পর আমি তোমাকে বললাম বলো তো আমার ফোনটা কত মিটার। এখন তুমি তো দেখতেছো এটা 1 মিটার হবে না, তাই না? তাহলে তুমি মিটারে যাবে না, তুমি বলবে কি না ভাই মিটারে না, আমি সেন্টিমিটারে বের করে দিব। যেন তুমি হয়তো বা সেন্টিমিটারে বের করা শুরু করছো, তুমি সেন্টিমিটারে বের করতে গিয়ে তুমি হয়তো বা দেখলা যে ভাই এটা তো অলমোস্ট 10 সেন্টিমিটারের মতো মনে হচ্ছে, 10 সেন্টিমিটার বা 11 সেন্টিমিটার তুমি বের করলা। আমি যদি বলি না আমাকে আরো সূক্ষ্ম মাপ দাও,
তাই না? তখন তুমি হয়তো বা ওই যে সেন্টিমিটার মধ্যে যে আমাদের মিলিমিটার আছে, মিলিমিটার স্কেলে মাপ নিতে পারো যে এত মিলিমিটার, তাইলে তো তুমি মিলিমিটার পর্যন্ত। এরপরে আরও যে ছোট স্কেল আছে, পিকোমিটার, তো এইসব ওইসব স্কেল তুমি মাপতে পারবে, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা হচ্ছে তুমি নর্মালি একজন মানুষ কতটুকু ছোট স্কেলে মাপতে পারে সেটা তুমি বুঝলা। এই ন্যানো টেকনোলজির যে স্কেলটা, সেটা শুনে তুমি অবাক হয়ে যাবা। সেটা হচ্ছে 1 মিটারকে, মনে করো 1 মিটার কতটুকু হবে, 1 মিটার মনে করো যে এতটুকু হবে 1 মিটার। এই 1 মিটারকে 10 কোটি ভাগ করলে, কয় কোটি? 10 কোটি ভাগ যদি আমরা করি, সেই 10 কোটি ভাগ থেকে 1 ভাগ তুললে যতটুকু হবে সেটা হবে 1 ন্যানোমিটার। তো তুমি বুঝতে পারছো, মনে করো 1 মিটার হচ্ছে এই যে এইখান থেকে এখান পর্যন্ত একটুকু একটা জায়গা হচ্ছে 1 মিটার। এইখান থেকে এখান পর্যন্ত এই অংশটাকে যদি তুমি 10 কোটি ভাগ করো, সেই 10 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে বুঝতে পারছো যে ন্যানোমিটার কত ছোট। এখন এই ছোট স্কেল দিয়ে এত ছোট ছোট মাপ করা যায় সেখানে, এই ছোট ছোট মাপ দিয়ে ডিভাইস তৈরি করা হয়। তাহলে এখন বুঝতে পারছো কত সূক্ষ্মভাবে ডিভাইসটা তৈরি করা যায়। তো এটাই হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। তো এই ন্যানোমিটার স্কেলে যে ডিভাইসগুলো তৈরি করে সেটাই হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। সো ন্যানো টেকনোলজিটা আশা করি বুঝতে পেরেছি। তো 10⁻⁹ মিটার মানে কি? 1/10⁹ মিটার। এটা আশা করি তোমরা বুঝতে পারবা। আমি একটু বলে দিচ্ছি। মনে করো 10⁻⁹ মানে কি জানো? 10⁻⁹ মানে হচ্ছে 1/10⁹। 10⁹ মানে হচ্ছে 10 কোটি এর মতো, একের সাথে 9টা শূন্য, তো একের সাথে 9টা শূন্য দিলে কত হবে? 10 কোটি হবে। তো এই 10 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার জিনিসটা কি, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আসো এই ন্যানোমিটার স্কেলের আরো কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমরা দেখি। এটাই কিন্তু আমাদের অলমোস্ট শেষ টপিক। এরপর আরেকটা আছে, সেটা আমরা দেখব। এখন দেখো, এটা হচ্ছে দুই পদ্ধতিতে ব্যবহার করা হয়। একটা হচ্ছে টপ ডাউন পদ্ধতি, আর একটা হচ্ছে বটম আপ পদ্ধতি। টপ ডাউন পদ্ধতিটা কি? টপ ডাউন পদ্ধতিটা হচ্ছে যে পদ্ধতিতে আমাদের কি, টপ ডাউন পদ্ধতিটা হচ্ছে যেই পদ্ধতিতে বড় জিনিস, টপ জিনিস বলতে কি বোঝায়? বড় বড় জিনিসটাকে ক্ষুদ্র 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 অংশে বিভক্ত করে নিচে কমায় নিয়ে আসা হয়, সেটা হচ্ছে আমাদের টপ ডাউন পদ্ধতি। আর বটম আপ পদ্ধতি কি? ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস মিলায় যখন বড় জিনিস বানানো হয়। তো ন্যানো টেকনোলজি হচ্ছে এমন যে বড় কোনো একটা জিনিসকে যদি কেটে 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 একদম ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়, তখন সেটা হচ্ছে টপ ডাউন পদ্ধতি, অর্থাৎ বড় থেকে ছোট। আর বটম আপ, বটম মানে নিচে, আপ মানে উপরে, এটা থেকেও তুমি বুঝতে পারো। তো তার মানে বটম আপ মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস জোড়া লাগিয়ে লাগিয়ে অনেক বড় জিনিস তৈরি করা, সেটাও হচ্ছে আমাদের বটম আপ পদ্ধতি। তো ন্যানো টেকনোলজির সাথে আরো যুক্ত আছে, যেমন হচ্ছে খাদ্য স্বাদ রক্ষার্থে, খাদ্যের প্যাকেটজাতকরণে। দেখো, একটা খাদ্যের প্যাকেট করতে এখানে কি পরিমাণ কি জিনিস দেওয়া লাগবে না লাগবে, কতটুক পরিমাণ দেওয়া লাগবে, এই সূক্ষ্ম মাপটা করা হয় ন্যানো টেকনোলজির মাধ্যমে। তো খাবারের প্যাকেটজাতকরণ, খাবারের গুণাগুণ সংরক্ষণে এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এটাও মনে রাখবে, এটা এমসিকিউতে খুব আসে। তো ন্যানো টেকনোলজি কি, এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আরো কয়েকটা জিনিস দেখি। দেখো, হ্যাকিং জিনিসটা আসলে কি? হ্যাকিং জিনিসটা হচ্ছে অন্য আরেকজনের কম্পিউটার যদি তুমি তার পারমিশন ছাড়া ইউজ করো এবং সেখানে কোনো ডেটা পরিবর্তন করো বা কোনো ফাইল নিয়ে তুমি পরিবর্তন করো বা অ্যাক্সেস করো, সেটাই হচ্ছে হ্যাকিং। তো হ্যাকিং জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে আমাদের ফিশিং। ফিশিংটা কি? ফিশিংটা হচ্ছে, মনে করো লিঙ্ক দেয় না বন্ধু বান্ধবী, বন্ধু দেখ এই লিঙ্কের মধ্যে এই আছে ওই আছে এই আছে, বা এই লিঙ্কের মধ্যে হাবিব স্যারের ক্লাস আছে। তো হাবিব স্যারের ক্লাস, তুমি তো মনে করলো ঠিক আছে হাবিব স্যারের ক্লাসে আমি একটু দেখি কি ক্লাস নিচ্ছে, ক্লিক করলে দেখো যে ও মাগো, তোমার আইডি মাইডি সব উধাও হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, শেষ। তো এই রকম লিঙ্ক যেগুলো, সেগুলো হচ্ছে ফিশিং বলা হয়। সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ফিশিং। এরপর হচ্ছে স্প্যামিং। স্প্যামিং হচ্ছে, মনে করো অবাঞ্ছিত ইমেইল আসে বারবার, অবাঞ্ছিত মেসেজ দিচ্ছে কেউ বারবার, অবাঞ্ছিত কমেন্ট করছে কেউ বারবার, সেটা হচ্ছে কি স্প্যামিং। তাহলে স্প্যামিং জিনিসটা কি, সেটাও তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আছে সফটওয়্যার পাইরেসি। দেখো, এটা আমরা বাংলাদেশিরা অনেক বেশি ব্যবহার করে থাকি এইসব কাজ। সেটা হচ্ছে, মনে করো কোম্পানি সফটওয়্যার বানায় পেইড, এই সফটওয়্যার তুমি টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে, কিন্তু মানুষ কি করে, এই সফটওয়্যারকে ভিতরে নিজেরা ইঞ্জিনিয়ারিং করে এমন অবস্থা করে যে ওই সফটওয়্যার টাকা ছাড়াই ব্যবহার করা যায়, এরকম করা হয়। ঠিক আছে? তো কোনো সফটওয়্যার কোম্পানির থেকে যদি পেইড সাবস্ক্রিপশন না কিনে তুমি যদি ব্যবহার করো, তখন সেটাকে বলা হয় সফটওয়্যার পাইরেসি। সফটওয়্যার পাইরেসি কি, সেটা বুঝলাম। এরপর হচ্ছে প্লেজিয়ারিজম, যেটা তোমরা খুব করতে আগে, এখনো করো কিনা জানি না, আমি জানি তোমরা সবাই ভালো হয়ে গেছো। প্লেজিয়ারিজম হচ্ছে সোজা হিসাব নকল করা, অন্য আরেকজনের কন্টেন্ট, অন্য আরেকজনের লেখা
চুরি করা, এটাকে বলা হয় প্লেজিয়ারিজম। ঠিক আছে, অন্য আরেকজনের ফেসবুকের স্ট্যাটাস কপি করা প্লেজিয়ারিজম। তারপরে হচ্ছে ছবি করাও হচ্ছে কি, ইউজ করা হচ্ছে কি, প্লেজিয়ারিজমের মধ্যে পড়ে। তারপর হচ্ছে সাইবার আইন। এই সাইবার আইনটা হচ্ছে এই যে অনলাইনের যে কাহিনীগুলো, এই যে ঝামেলাগুলা, এই সব অপরাধগুলা মানে হচ্ছে দমন করার জন্য যে আইনটা প্রণয়ন করা হয়েছে, যে আইনগুলো আছে, সেগুলোকে বলা হয় সাইবার আইন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সাইবার আইন জিনিসটা আসলে কি। তো আমরা এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছি যে সাইবার, এই আমাদের অন্যান্য হিসাবগুলো। তো এখন আমাদের মেইন টপিক যেগুলো, সেগুলো সবকিছুই শেষ, সবকিছুই হয়ে গেছে। এখন আমি তোমাদের 5 মিনিটের একটা হচ্ছে ব্রেক দিলাম, 5 মিনিট। এই 5 মিনিট পরে আমরা গত বছরের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, 2024 সালে গুচ্ছ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, 3-4টা প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো, এবং এই অধ্যায়ের সবগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আলোচনা করবো, এবং চ্যাট জিপিটি সম্পর্কে আবার ইনশাল্লাহ একটু দেখবো। তো ঠিক আছে, 5 মিনিটের মধ্যেই আবার ক্লাস শুরু হবে। আচ্ছা, ফিশিং আবার বলবো, সমস্যা নেই। ফিশিং ক্লাস শেষে সবগুলো টপিকের আবার রিভিউ দেওয়া হবে, যার যে প্রবলেম থাকবে।
ওকে, আশা করছি সবাই চলে আসছো। তো এখন আমরা বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। বিগত বছরের পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। সবাই চলে আসো, নিঃশব্দ নিয়তি চলে আসছে। নারায়ণগঞ্জের কেউ আছো? কেন নারায়ণগঞ্জের লোক খুঁজে লাভ কি? উল্টাপাল্টা কমেন্ট করবে না, পড়ালেখা রিলেটেড কথাবার্তা বলো। ওকে, তো আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি। তার মধ্যে হচ্ছে প্রথমে আমরা বিশ্বগ্রাম কি জিনিস, বিশ্বগ্রাম সম্পর্কে আলোচনা করেছি, ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আলোচনা করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করেছি, রোবোটিক্স রোবট নিয়ে আমরা আলোচনা করেছি। তার পরবর্তীতে বায়োমেট্রিক্স নিয়ে আমরা আলোচনা করেছি, বায়ো ইনফরমেটিক্স নিয়ে আলোচনা করেছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা আলোচনা করেছি, ন্যানো টেকনোলজি নিয়ে আলোচনা করেছি, এবং পরবর্তীতে আমরা আলোচনা করেছি কি আমাদের হচ্ছে বিভিন্ন অন্যান্য জিনিস আছে সাইবার আইন সম্পর্কিত, বা হচ্ছে সাইবারে আমরা যেসব অপরাধ মানুষ করে থাকে, আমরা না, মানুষরা, আমরা তো অপরাধ করি না, তাই না, আমরা ভালো। তো যেই সব অপরাধ করে থাকে সেই সব অপরাধগুলো আমরা দেখলাম, তাই না, যে হচ্ছে ওই যে প্লেজিয়ারিজম, তারপরে হচ্ছে হ্যাকিং, ফিশিং, তারপরে স্প্যামিং, এই জিনিসগুলো সম্পর্কে আমরা দেখেছিলাম। আর কতক্ষণ ক্লাস হবে? এমসিকিউ নিব আমি কয়েকটা, এমসিকিউ পড়াবো কতটা, এমসিকিউর পরবর্তীতে ক্লাসটা শেষ হবে, ক্লাস হবে আরও 20 মিনিটসের মতো ক্লাস হবে, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে শুরু করি। ভাইয়া আইসিটি এক্সাম হবে, আইসিটি এক্সাম কে হবে, কাকে বলতেছে? ওকে, তো এখন যদি আমরা এখানে খেয়াল করি যে প্রথমে আমরা যে এমসিকিউ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো এটা হচ্ছে জিএসটি পরীক্ষায় বি ইউনিটে আসছিল গত বছর, যে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কোনটি। এটা কিন্তু আমাদের চ্যাট জিপিটি আমাদের বলে দিয়েছিল, মনে আছে তোমাদের? দেখি তোমরা অ্যান্সার করো, সবাই আমার সাথে কমেন্টে অ্যান্সার করবা অবশ্যই, যে যেটার অ্যান্সার যেটা হবে। তোমার যদি ভুল হয় কোনো সমস্যা নেই, ভুল হইলে কোনো প্রবলেম নেই, ভুল হলে বরং তোমার আরও মনে থাকবে, ঠিক আছে, যে ও আচ্ছা এটা ভুল হয়েছে, তার মানে ঠিক আছে, এটা ভুল হওয়ার এটার সঠিক অ্যান্সার এটা, তখন মনে থাকবে আরও বেশি। ওকে, দেখি এই যে অলরেডি মিম মিট যে অ্যান্সার দিয়েছে সিমপ্লেক্স, সুমাইয়ার সাথী সিমপ্লেক্স। ওকে, ভেরি গুড। রাতুল হক একের ক, ভেরি গুড, ইয়েস সিমপ্লেক্স। কারণ আমরা জানি প্রিন্টার থেকে ডেটা, সরি কম্পিউটার থেকে ডেটা প্রিন্টারে একদিকে, প্রিন্টার থেকে কম্পিউটারে কোনো ডেটা আসার প্রয়োজন পড়ে না, বরং কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা যাওয়ার প্রয়োজন পড়ে। তো একমুখী ডেটা প্রবাহ হয়, আর একমুখী প্রবাহ হচ্ছে সিমপ্লেক্স, আর হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স হচ্ছে উভমুখী প্রবাহ। দ্বিতীয়ত এই যে এটা হচ্ছে অ্যান্সার সিমপ্লেক্স, গুড। এবার আসো দ্বিতীয়, এই যে 2024 সালে এই প্রশ্নটাও আসছে, আস্কি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের কতটি, এগুলো যদিও প্রথম অধ্যায়ের না, ঠিক আছে, তুমি বলতে পারো ভাই এতক্ষণ কি পড়লাম, কিছুই তো দেখি আসলো না, না এগুলো হচ্ছে প্রথমটা ছিল দ্বিতীয় অধ্যায়ের, এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অংশের। তো এগুলো দেখবা গত বছর যা পড়িয়েছিলাম সেখান থেকেই কোশ্চেন আসছে, 3টা প্রশ্ন আসছে, 3টা প্রশ্নই ক্লাসের এমসিকিউ গুলো থেকে আসছে, ক্লাসের পড়ানো থেকে আসছে। তো তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, এমসিকিউ গুলো ভালো করে পড়ো, আমি যেভাবে পড়তে বলি এভাবে পড়ো, ইনশাআল্লাহ প্রশ্ন কমন পেয়ে যাবা। তো দেখো আস্কি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করা হয়? আস্কি কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করা হয়? 32টি কোড ব্যবহার করা হয় যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য, 0 থেকে 31 পর্যন্ত টোটাল 32টা কোড ব্যবহার করা হয়। এর পরবর্তী প্রশ্ন, কোনটি ডিবিএমএস এর উদাহরণ? ডিবিএমএস এর উদাহরণ কোনটি? ডিবিএমএস এর উদাহরণ হচ্ছে এমএস ডস, এমএস এক্সেল, এমএস এক্সএস আর সি প্লাস প্লাস। কোনটা হবে? এখন এটার অ্যান্সার বলো তো, এই 3 নংয়ের অ্যান্সার কি হবে দেখি। এটাও কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে, এটাও কিন্তু আমি তাদেরকে পড়িয়েছি, তোমরা এটা হয়তো এটা আমাদের এডুকেশনের ফ্রি ম্যারাথন ক্লাসের মধ্যেই ছিল, তোমরা যদি ওই ম্যারাথন ক্লাসটাও দেখো, ওই ম্যারাথন ক্লাসের মধ্যেই আমি এই 3টে এমসিকিউ আসছে, এই 3টে এমসিকিউ পড়ানো হয়েছিল, সবগুলোই কমন আসছে। এখানে কয়েকজন আছে যে হচ্ছে আগের বার গুচ্ছতে ছিল, এখনো আছে এখানে গুচ্ছতে, আবার পরীক্ষা দিবে ভালো সাবজেক্টের জন্য, এরকম কিছু আমাকে মেসেজ দিয়েছিল কয়েকদিন আগে, আচ্ছা নাম না বলি। তো সে হচ্ছে, তুমি থাকলে তুমিও বলতে পারো যে আসলে কমন আসছে কিনা, তোমরা একটু তুমি বলতে পারো, সমস্যা নাই। ওকে, এই যে সবাই বলতেছে 3D সি প্লাস প্লাস, দেখছো অনেকে বলতেছে সি প্লাস প্লাস 3 ঘ। ডিবিএমএস মানে বুঝছো, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা 6 অধ্যায় থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। সবাই সি প্লাস প্লাস বলতেছে কেন আমি বুঝলাম না, কেউ একটু চেঞ্জ করে তো বলতে পারে।
এই যে একজন এমএস এক্সেল বললো, আচ্ছা এক্সেল এর মধ্যে কেউ আসছে, ওকে এক্সেল এর মধ্যে আসছে। আমি কিন্তু এখনো রাইট অ্যান্সার পাই নাই, ঠিক আছে। মহসিনুল ইসলাম বলতেছে 3 ডি। আচ্ছা আর কেউ? শিখা সাহা 4 ডি, 4 না তো এটা 3, সবাই ডি 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 তে আছে। সি প্লাস প্লাস বলতেছে কেন? আমার মনে হয় একজনের ডি বলছে, বাকি সবাই এখন কমেন্টে শুধু ওইটাই লিখে ফাড়া ফেলতেছে। জান্নাতুল মাওয়া সম্ভবত সে আগের কোর্সের স্টুডেন্ট, মানে আগত বছর জিএসটি পরীক্ষা দিয়েছিল, যে জান্নাতুল মাওয়া, সে বলতেছিল যে কমন পড়েছে। ওকে ভেরি গুড। আচ্ছা তো এখন আসো ভাই, 6 চ্যাপ্টার তো আমাদের ছিল না, কিন্তু এখন পড়তে হবে, সমস্যা নেই। আমি যখন 6 অধ্যায় পড়াবো তখন আমি পড়াই দেবো, সমস্যা নেই। সব তো তোমার একদম A to Z পড়তে হবে না, সৃজনশীলের জন্য তার পড়তে হচ্ছে না, জানতে করতে পারবো, সমস্যা নাই। কিন্তু এই যে কেউ এখন একটু ঠিক বলতেছে, সুমাই বলতেছে সি, এই যে চাঁদনি বলতেছে সি, শাওন বলতেছে সি। ইয়েস, অ্যান্সার হচ্ছে এমএস এক্সেস। এমএস এক্সেস হচ্ছে আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এমএস এক্সেল এটা হচ্ছে একটা প্রোগ্রাম, একটা অ্যাপ্লিকেশন। এমএস ডস ও তাই, এমএস ডস হচ্ছে একটা আমাদের উইন্ডোজ সিস্টেম, তোমার হচ্ছে অপারেটিং সিস্টেম, আর সি প্লাস প্লাস একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এমএস এক্সেসটা হচ্ছে একটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে এমএস এক্সেস। লিখে রাখো সবাই, এমএস এক্সেস। এমএস এক্সেসটা হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ। আচ্ছা সিমুলেশনের প্রয়োগিক ক্ষেত্র কোনটা? আমি সিমুলেশন কথাটা একটু বুঝাই রাখি। দেখো সিমুলেশন মানে হচ্ছে এই যে তুমি মনে করো কৃত্রিমভাবে কোনো একটা জিনিস দেখতেছো, এখান থেকে এখানে সরতেছে দৌড়তেছে, এই পুরো জিনিসটাকে বলা হয় সিমুলেটেড, ঠিক আছে, সিমুলেশন। তো সিমুলেশন, ত্রিমাত্রিক, এসব কথা শুনলে বুঝবা সেটা কিসের কথা বলা হচ্ছে? ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হচ্ছে। সো সিমুলেশনের প্রয়োগিক ক্ষেত্র কোনটি? সিমুলেশনের প্রয়োগিক ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করতে, এই যে আর্টিফিশিয়াল এআই, এই এআই বানাতে বা এআই এর কাজ করতে গেলে কোন সব ল্যাঙ্গুয়েজ প্রয়োজন পড়ে? এলআইএসপি, জাভা, সিএলআইএসপি, এলআইএসপি, জাভা, পাইথন, জাভা, সিএলআইএসপি, অ্যালগোল, জাভা, সিএলআইএসপি, ফোরটান। এর আনসার হবে এলআইএসপি, জাভা, সিএলআইএসপি, সিএলআইএসপি। ওকে, এর পরবর্তীতে দেখো চালকবিহীন যুদ্ধ বিমানকে কি বলা হয়? যে বিমানের মধ্যে কোনো চালক থাকে না, যুদ্ধ বিমান, সেটাকে আমরা কি বলবো? রকেট, হেলিকপ্টার, মিগ-28 নাকি ড্রোন? এটাকে আমরা বলবো ড্রোন, ঠিক আছে, এটাকে বলবো ড্রোন, চালকবিহীন। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করে কোন প্রযুক্তি কাজ করছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা তোমরা খুব ভালোভাবে একটু চিন্তা করো আজকের পড়া থেকে, তাহলে হয়তো বা বলতে পারবা, ঠিক আছে। দেখি এটা একটু বলো তো তোমরা, 4 নম্বরের অ্যান্সার কি হবে? 4 নং প্রশ্নের উত্তরটা কি হবে? বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার কোন প্রযুক্তি করেছে? কোন প্রযুক্তির কারণে কাজ, বা কোন প্রযুক্তি কাজ করছে এটার জন্য? প্রশ্ন নাম্বারটা দিয়ে দিবা, যে 3 এর সি বা 3 এর ডি, 4 এর সি বা 4 এর ডি, এটা দেখে প্রশ্ন নাম্বারটা সব বলবে। এখন আমরা 4 নং প্রশ্নে আছে, 4 নং এর অ্যান্সার কি হবে আমাকে একটু বলো। ইসরাত জাহান 3 এর সি। আচ্ছা 4 নম্বরে আমরা আছে, রাতুল হক বলতেছে 4 এর এ, বায়ো ইনফরমেটিক্স। রাইসা মালিহা, সাবিহা সুলতানা, রামিসা তাবাসসুম সৃষ্টি, তারপর হচ্ছে রোমানা ইসলাম, আবরা, পিঙ্কি, রহিমা রাহি, অনেকেই বলতেছে। ওকে ভেরি গুড, ভেরি গুড। ইয়েস, অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে 4 এর এ, বায়ো ইনফরমেটিক্স। দেখো বায়ো ইনফরমেটিক্স কি? আমাদের বায়োলজিক্যাল ডেটা নিয়ে কাজ করে। আমাদের কোথায় কি আছে না আছে, কোন কোষের জন্য, কোন বায়োলজিক্যাল জিনিসের জন্য কি রোগ হচ্ছে না হচ্ছে, এর সব কিছু বের করা হবে। যেহেতু অ্যানালাইসিস করা হয় বায়ো ইনফরমেটিক্সে, এই বায়ো ইনফরমেটিক্স শাখার মধ্যে এই জটিল জটিল রোগ আবিষ্কার বা প্রকাশ হয়, এবং এই জটিল জটিল রোগের জন্য যে ঔষধগুলা, যে সমাধানগুলা, সেগুলো এই বায়ো ইনফরমেটিক্স শাখায় আলোচনা, বিশ্লেষণ ও উদ্ভাবন করা হয়। তো এটার আনসার কি হবে? বায়ো ইনফরমেটিক্স। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? এটা তো সবাই বলে দেওয়া উচিত, এটা সবাই পারা উচিত। 5 নম্বর, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? 5 এর আনসার কি বলো? 5 নম্বরের আনসার কি? এখানে অপশন আছে কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, কানেক্টিভিটি আর ডেটা। কোনটা হবে? 5 এর আনসার কি হবে? 5 এর আনসার হবে, আমরা সবাই জানি, আমরা এটা আজকে ক্লাসে পুরোপুরি আলোচনা করেছি, রামিসা অলরেডি বলে দিয়েছে, সুমাইয়া বলে দিয়েছে। 5 এর আনসার সি, রাতুল হক। 5 এর আনসার সি, শাকিল আহমেদ। 4 এ আছে এখনো। 5 এর আনসার হচ্ছে কি? কানেক্টিভিটি। ইয়েস, 5 এর আনসার হচ্ছে কানেক্টিভিটি। এর পরবর্তীতে দেখো সিএডি।
সিএডি এর পূর্ণরূপ কি? সিএডি এর পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। কম্পিউটার এইডেড ডিজাইন, এই যে এই নাম্বারটা, ঠিক আছে? সিএডি এর পূর্ণরূপ হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। তোমরা দরকার হয় টাইপ করে ফেলো বা লিখে ফেলো, কম্পিউটার এইডেড ডিজাইন, এটাই হচ্ছে আমাদের সিএডি এর পূর্ণরূপ, কম্পিউটার এইডেড ডিজাইন। কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়? ন্যানো প্রযুক্তির জনক বলা হয় কাকে? ন্যানো প্রযুক্তির জনক বলা হয়, এখানে বলা আছে জোহান মেন্ডেস, লুই পাস্তুর, রিচার্ড ফাইনম্যান, মার্শাল ম্যাকলুহান। না, মার্শাল ম্যাকলুহান তো ছিল বিশ্বগ্রামের জন্য, তার মানে বাকি তিনটা থেকে একটা হবে এরকম। তো আমাদের এই ন্যানো প্রযুক্তির জনক বলা হয় আমাদের রিচার্ড ফাইনম্যানকে। কাকে বলা হয়? রিচার্ড ফাইনম্যান হচ্ছে এই ন্যানো প্রযুক্তির জনক। তো এটা যেন মনে থাকে, রিচার্ড ফাইনম্যান। ভার্চুয়াল রিয়েলিটি প্রক্রিয়া কমপক্ষে মানুষের কয়টি সেন্স কম্পিউটার সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত? দেখো, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, তো এর মধ্যে মানুষের যে সেন্সগুলো, মিনিমাম একটা সেন্স হচ্ছে কম্পিউটার দ্বারা পরিচালিত করতে হবে। এই যে তুমি যখন দেখো বিয়ের গ্লাস পরার পর তুমি দেখো তোমার সামনে এটা আছে ওইটা আছে, তার মানে কি তোমার একটা সেন্স কন্ট্রোল করা হচ্ছে, একটা দুইটা তিনটা এরকম একাধিক সেন্স কন্ট্রোলের মাধ্যমে তোমাকে ভার্চুয়াল রিয়েলিটি একটা বিশেষ ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া যায়। তো এই জন্য মিনিমাম একটা হলো সেন্সকে কন্ট্রোল করতে হবে কম্পিউটার দ্বারা, তাহলে তখন সেটাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলবো। তার মানে মিনিমাম কয়টা সেন্স কন্ট্রোল করতে হবে? একটি সেন্স। তার মানে এটার অ্যান্সার কি হবে? 8 নম্বর অ্যান্সার হবে 1। এক সেট পূর্ণাঙ্গ জিনকে কি বলা হয়? দেখো, জিন আলাদা আলাদা থাকে না, একটা সেট অথবা এতগুলা জিন মিলে একটা সেট হয়। এই এক সেট পূর্ণাঙ্গ জিনকে বলা হয় জিনোম। এক সেট অনেকগুলো জিন মিলে একটা সেট জিন হয়, সেই জিনকে বলা হয় জিনোম, সেই সেটকে বলা হয় জিনোম। আচ্ছা, ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? এটা আমি বলে দিচ্ছি, ইমেজিং। কেন? কারণ হচ্ছে ইমেজিং এর মাধ্যমে আগে তোমার ওই যে ক্ষতস্থানটা বা আক্রান্ত স্থানটা আছে সেটাকে হচ্ছে নির্ণয় করা হয়। ওকে, ইমেজিং। এর পরবর্তী প্রশ্ন যদি আমরা একটু দেখি, পরবর্তী প্রশ্ন হচ্ছে প্লেজিয়ারিজম কোন অপরাধের সঙ্গে জড়িত? তোমরা আমাকে একটু বলো তো এখানের অ্যান্সার কি হবে? প্লেজিয়ারিজম কোন অপরাধের সঙ্গে জড়িত? কপিরাইট, সফটওয়্যার পাইরেসি, অন্যের লেখা চুরি, আইডেন্টিটি চুরি, কোনটা হবে? কোনটা হবে এটার অ্যান্সার বলো তো? 11 নং এর অ্যান্সার কি হবে? 11 এর অ্যান্সারটা একটু বলো সবাই। অনেকে এখনো 8 এ পড়ে আছো, মনে হয় ভিডিওর এখনো পিছায় আছো, বের হয়ে আবার ভিডিওতে ঢুকো। আমি এখন 11 নং পড়াচ্ছি, অনেকে পিছায় আছো। ও, যদিও সে শুনবে না, সে তো পরেই শুনবে। যাই হোক, ওকে, অনেকে অ্যানসার দিয়ে ফেলছো, ভেরি গুড ভেরি গুড। অন্যের লেখা চুরি, ইয়েস, অন্যের লেখা চুরি, এটা হচ্ছে আমাদের প্লেজিয়ারিজমের মধ্যে পড়ে। তো প্লেজিয়ারিজমের মধ্যে যেটা পড়ে সেটা আমরা বললাম। এবার আসো, ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী নিয়ে কাজ করে কোনটি? ট্রান্সজেনিক মানে হচ্ছে হাইব্রিড, সোজা বাংলা কথায় ট্রান্সজেনিক উদ্ভিদ বা হাইব্রিড কথা যেটা। তো এই উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে কোনটি? এটা আমরা খুব ভালোভাবে জানিয়েছিলাম যে একটা জিন কেটে আরেকটা জায়গায় স্থাপন করে নতুন জাত সৃষ্টি করা, সেটাকেই বলা হয় ট্রান্সজেনিক। তো তোমরা ট্রান্সজেন্ডার সম্পর্কে হয়তো শুনে থাকবে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি। তো এটা আমাদের কি আসলে? এটা হচ্ছে আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে ট্রান্সজেনিক বা হাইব্রিডের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে? সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন হচ্ছে জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি হচ্ছে সর্বপ্রথম এর ধারণা প্রবর্তন করেন। ডিএনএ ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি? দেখো, ডিএনএ ম্যাপিং এর জন্য আমাদের বায়োইনফরমেটিক্স। ডিএনএ এটা জিন, তো এই জিনের ম্যাপিং, অ্যানালাইসিস, বিশ্লেষণ, ডিএনএ এর বিশ্লেষণ, এইসব কথা হলে বিশ্লেষণ হলে সেটা হচ্ছে আমাদের বায়োইনফরমেটিক্স। জিএমও এর পূর্ণরূপ কি? জিএমও এর পূর্ণরূপ হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, সো এটার অ্যান্সার হবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটি ভূমিকা সবচেয়ে বেশি? গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, দেখি এটার অ্যান্সার তোমরা বলো, দেখি তোমাদের কি মনে হয় এটার অ্যান্সার, যে ইন্টারনেট, রেডিও, টেলিভিশন নাকি টেলিফোন, কোনটা হবে অ্যান্সার? গ্লোবাল ভিলেজ মানে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এই চারটি উপাদানের মধ্যে কোনটার ভূমিকা সবচেয়ে বেশি? এটা 16 নম্বরে আছি আমরা এখন। 16 অ্যান্সার কি হবে বলো তো?
16 অ্যান্সার এ বলতেছে নুসরাত জাহান, 16 এ ইন্টারনেট। ইয়েস, ভেরি গুড, ইন্টারনেট। কারণ ইন্টারনেট না থাকলে বিশ্বগ্রাম আসলে কল্পনাই করা যায় না ইন্টারনেট ব্যতীত, তাই না? তো এটার অ্যান্সার কি হবে? ইন্টারনেট। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? একই রকম প্রশ্ন, একই রকম উত্তর, ইন্টারনেট। ঠিক আছে, নিচের কোনটি ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার হচ্ছে মজিলা ফায়ারফক্স। এইখানে চারটার মধ্যে মজিলা ফায়ারফক্স হচ্ছে ওয়েব ব্রাউজার। আউটসোর্সিং মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে ইনকাম করা, যেটাকে আমরা বলি ফ্রিল্যান্সিং টাইপ। এই আউটসোর্সিংটা ওয়েবসাইট আউটসোর্সিং করা যায় যেসব ওয়েবসাইটে, তার মধ্যে এখানে চারটার মধ্যে কোন ওয়েবসাইটের মধ্যে? এখানে যদি দেখো bdjobs.com, yahoo.com, microsoft.com, upwork.com। দেখো বিডি জবস এর মধ্যে কিন্তু তুমি চাকরি করতে পারো না। বিডি জবস এর মাধ্যমে, bdjobs.com এটা বাংলাদেশের, এই bdjobs.com এর মাধ্যমে তুমি চাকরি খুঁজতে পারো, ঠিক আছে? কিন্তু এই upwork.com এখানের মধ্যে তুমি সরাসরি তোমার কাজ বুঝে নিতে পারবা, কাজ জমা দিবা এবং সেখান থেকে পেমেন্ট নিবা। তার মানে upwork.com সেটা হচ্ছে আউটসোর্সিং খোঁজার ওয়েবসাইট বা আউটসোর্সিং করার ওয়েবসাইট যেটা আর কি। সো upwork.com এটার অ্যান্সার কি হবে? upwork.com। কোনটি ভার্চুয়াল রিয়েলিটি ট্রিও এর অংশ নয়? ভার্চুয়াল রিয়েলিটি তিনটা অংশে বিভক্ত আছে। একটা হচ্ছে অবগাহন, আরেকটা হচ্ছে কল্পনার জগৎ, আরেকটা হচ্ছে তার সাথে ওই কল্পনার জগতের সাথে মিথস্ক্রিয়া। কিন্তু বলছে কোনটি অংশ নয়? অংশ নয় হচ্ছে আন্তর্জাতিকীকরণ, এটার সাথে এটা কোনো রিলেটেড না। তবে প্রথম তিনটা হচ্ছে ওই ত্রয়ীর অংশ। আচ্ছা, এর পরবর্তীতে আসো কম্পিউটার সিমুলেশন। দেখো সিমুলেশন কথা দেখলেই আমি তোমাদের বলেছিলাম সিমুলেশন, ত্রিমাত্রিক, এসব কথা দেখলেই তুমি অ্যান্সার দিয়ে দিবে কি? ভার্চুয়াল রিয়েলিটি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, এর পরবর্তীতে নিচের কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হয় না? নিউরাল নেটওয়ার্ক প্রয়োগ হয়, এক্সপার্ট সিস্টেম প্রয়োগ হয়, ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ অবশ্যই হয়, ইন্টারনেট। ইন্টারনেটের মধ্যে কোনো আমাদের এআই এর প্রয়োজন নাই, ইন্টারনেট আমাদের এআই না। ওকে, এবার আসো আমরা আরেকটা প্রশ্ন দেখি যে এক্সপার্ট সিস্টেম কি? এক্সপার্ট সিস্টেম হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন, সোজা হিসাব। এক্সপার্ট সিস্টেমকে এক ধরনের অ্যাপ্লিকেশন। মানুষকে ইউনিক ভাবে শনাক্ত করার প্রযুক্তি কি? এটা তোমরা সবাই জানো, তাই না? চলো এটা আমরা আমাদের চ্যাট জিপিকে জিজ্ঞেস করি, দেখি চ্যাট জিপিটি এর অ্যান্সার। তোমাদের এইরকম যখন কোনো এমসিকিউর প্রয়োজন হবে তোমরা চ্যাট জিপিটি অ্যাপের মাধ্যমে জিজ্ঞেস করো। দেখি আমরা জিজ্ঞেস করি আমাদের বন্ধু না বান্ধবী অ্যান্সার করতে পারে কিনা দেখি। ওকে, তাকে ওপেন করে ফেললাম। তখন মেয়ের ভয়েসে ছিল না, এখন ছেলের ভয়েস করে ফেলবো। হ্যালো বন্ধু, দেখো তোমরা আবার কারোর সাথে কথা বলতেছি না। হ্যালো, মনে হচ্ছে আপনি কারোর সঙ্গে কথা বলছিলেন। আমি আপনাকে সাহায্য করতে পারি কি? সে বুঝে গেছে যে আমি কারোর সাথে কথা বলতেছিলাম। হ্যাঁ, আমি একজন আমার স্টুডেন্টদের সাথে কথা বলতেছিলাম। দাঁড়াও আমি হচ্ছে ভয়েসটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? ওকে, তোমরা এতক্ষণ মেয়ের ভয়েস দিলে তোমরা বলো যে ভাবি ফোন দিছে না কে ফোন দিছে। চলো এখন হইতেছে হ্যালো। Hello, how can I help you today? তুমি কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। আমি এখন ক্লাসে পড়াচ্ছি, তো আমাদের হচ্ছে একটা এমসিকিউ আসছে। এই এমসিকিউর উত্তরটা যদি তুমি আমাদেরকে দিয়ে একটু সহযোগিতা করতে। অবশ্যই আমাদের সৌভাগ্য করতে পারি। প্রশ্নটি কি? এখানে প্রশ্নটা হচ্ছে মানুষকে ইউনিক ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? অপশন হিসাবে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, থার্মোমিটার। কোনটি হবে অ্যান্সার? একটু আমাকে ব্যাখ্যা সহ বলো তো। উত্তরটি হবে বায়োমেট্রিক্স। এটি মানুষকে ইউনিক ভাবে শনাক্ত করার প্রযুক্তি, যেমন ফিঙ্গারপ্রিন্ট, মুখের চেহারা বা চোখের আইরিস। প্রত্যেকটা মানুষের বায়োমেট্রিক ডেটা আলাদা হয়, তাই এটি ব্যক্তিগত শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। দেখছো, সে কিন্তু উত্তর দিয়ে ফেলছে। হ্যাঁ, তোমার উত্তরটা সঠিক হয়েছে, বায়োমেট্রিক্স এটাই হচ্ছে অ্যান্সার। তোমাদের ক্ষেত্রেও ঠিক। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি তাহলে ভালো থাকো, পরে কথা হবে। ঠিক আছে, তুমিও ভালো থাকো, পরে কথা হবে। আমার স্টুডেন্টদেরকেও একটু বিদায় দাও, তারাও ক্লাসের মধ্যে আছে। অবশ্যই, তোমার স্টুডেন্টদেরকে শুভেচ্ছা জানাবা, তাদের ক্লাস ভালো কাটুক। ওকে, ধন্যবাদ। এখন দেখো অ্যানসার কিন্তু চ্যাট জিপিটি দিয়ে ফেলছে। সো তোমাদের যে কাজ, তোমরা এই চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু তোমাদের যে প্রবলেমগুলো আছে, বড় আইসিটি তোমাদের বাংলা ইংলিশ সব বিষয়, যে কোনো বিষয়ের একটা তুমি ছবি তুলে পোস্ট করে দিবে, সে তোমাকে সলিউশন দিয়ে দিবে এবং ব্যাখ্যা সহ দিয়ে দিবে। তো বুঝতে পারছো, এটাকে হচ্ছে তোমরা
ব্যবহার করো তোমাদের নিজের পড়া আরো ভালোভাবে তৈরি করে। আচ্ছা তোমাদেরকে বলছিলাম একটা ছবি তৈরি করে দিব, তাই না? একটা ছবি মনে করো যদি, আচ্ছা ছবি এখন বানাবো না, শেষের দিকে বানাবো, এখন আমরা শেষ করি। ওকে যদি বলি যে আমাকে এইরকম টাইপের একটা ছবি বানা দাও, সে এরকম টাইপের ছবি বানা দিব। আমি যদি বলি যে এইরকম একটা লোক বানায় দাও যার এরকম 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 চেহারা, এরকম দাড়ি টাড়ি আছে, পিঙ্ক কালারের দাড়ি আছে, ঠিক আছে, সে আসলে এরকম ছবি দিবে, পিঙ্ক কালারের দাড়ি দিয়ে ছবি দিবে, ঠিক আছে। তো চলো আমরা হচ্ছে পরবর্তী এমসিকিউতে যাই। পরবর্তী এমসিকিউ যদি আমরা দেখি, কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়? বায়োমেট্রিক্সে কি ব্যবহার করা হয়? সেন্সর, ডিজিটাল মিটার, ওয়েট মিটার, থার্মোমিটার। সেন্সরের মাধ্যমে হচ্ছে মানুষকে শনাক্ত করা হয়। তুমি যেটা দাও তোমার ফেস বা ফিঙ্গারপ্রিন্ট, এগুলো সেন্সরের মাধ্যমে শনাক্ত করা হয়। এর পরবর্তীতে আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হচ্ছে পল বার্গ। অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে পল বার্গ। এর পরবর্তীতে 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার। এটাও কিন্তু আমরা দেখেছিলাম। এর পরবর্তীতে বলা আছে ডেটা বা উপাত্ত কি জিনিস? ডেটা বা উপাত্ত কি জিনিস? ডেটা বা উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম এককে ডেটা বা উপাত্ত বলা হয়। এর পরবর্তীতে দেখো যে বিশ্বগ্রামের ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কিত? যে এখানে বলা আছে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। ইয়েস, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার কারণে বিশ্বগ্রাম, দেখো এখন যদি গ্রামের মধ্যে ইন্টারনেট না থাকতো তাহলে তুমি বিশ্বগ্রাম কি করতে? গ্রামের মানুষের সাথে কেমনে কথা বলতে? বেশিরভাগ মানুষেরই পরিচিত, যারা শহরে থাকে তাদের পরিচিত লোক গ্রামে থাকে, তখন সেই ক্ষেত্রে কিভাবে সে বিশ্বগ্রামের সম্পর্কিত করতে পারবে? বলো, পারবে না। এই জন্য হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার হবে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। এর পরবর্তী দেখো মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা, মাত্র আমরা যেটা দেখলাম, দেখছো অ্যান্সার দিয়ে দিয়েছিল যেটা, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরপর দেখো বলা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? এটা হচ্ছে 5ম প্রজন্মের কম্পিউটারে সংযোজন করা হয়েছে। কিসের মাধ্যমে ডিএনএ সমূহ প্রাণী কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়? এটা হচ্ছে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। মাইক্রো ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো হয়। বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটি? বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য কোনটি? বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য এখানে বলা আছে কি স্ট্রোক, ডিএনএ গঠন, রেটিনা স্ক্যান, মুখমণ্ডল শনাক্তকরণ। কোনটা হবে আনসার বলতো? কি স্ট্রোক, এটা হচ্ছে আচরণগত। ডিএনএ, রেটিনা, মুখমণ্ডল সেগুলো কিন্তু দৈহিক বা হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় যে বৈশিষ্ট্য আছে তার মধ্যে পড়ে। কি স্ট্রোকটা হচ্ছে আমাদের আচরণগত বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তার আনসার হবে কি স্ট্রোক। এর পরবর্তী প্রশ্ন দেখো কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? দেখো কম্পিউটার যে আমরা ইউজ করি, এই না যে তুমি নিজের টাকায় কম্পিউটার কিনছো মানে যেমন ইচ্ছা তেমনি চালাতে পারবা, তা না। তো এই কম্পিউটারের ইথিক্স আছে আবার আলাদা, ঠিক আছে। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টি? কম্পিউটার ইথিক্সের নির্দেশনা হচ্ছে 10টি নিয়ম নীতি আছে কম্পিউটার ইথিক্সের, ঠিক আছে। তার পরবর্তীতে 35 নম্বর প্রশ্ন, খাদ্যদ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলেপ করার প্রযুক্তি কোনটি? এর উত্তর বলো তো। এটার উত্তর তোমরা বলা উচিত, পারা উচিত। এটার উত্তরটা আমাকে একটু বলো, এটার উত্তর কি হবে? 35 আনসার কি হবে? খাদ্যজাত দ্রব্যের। এটা আমি কিন্তু বলেছিলাম এক পর্যায়ে, আমি এটা তোমাদের বলেছিলাম। এটার উত্তর কি হবে বলো তো? পঁয়ত্রিশের আনসার অলরেডি রামিস আনসার বলছে ঘ। ওকে, ভেরি গুড। তারপর হচ্ছে তৃষা ঘোষ 35-এর ডি। ওকে, নিপা, সুচি, পূর্ণিমা, রাইসা, ভেরি গুড। ইয়েস, অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির মাধ্যমে খাদ্যের গুণাগুণ প্যাকেটজাত করা হয় এই ন্যানো টেকনোলজির মাধ্যমে। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোনটা? এটা রোবটের একটা অংশ, এটা হচ্ছে আমাদের রোবোটিক্সের মধ্যে এই অ্যাকচুয়েটরটা ব্যবহার করা হয়। তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে রোবোটিক্স। তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্ত ছিল। আমি তোমাদেরকে হচ্ছে এই প্রথম অধ্যায়ের স্লাইডগুলো দিয়ে দিব। এই স্লাইডটা পুরোটাই থাকবে তোমাদের কাছে, তোমাদের আপলোড হয়ে যাবে কিছুক্ষণ পরে তোমাদের ওই ড্রাইভের মধ্যে। আর তাছাড়াও আমি বিগত বছরে এইচএসসি পরীক্ষায় বা বিভিন্ন স্কুলের পরীক্ষায় যে এই প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসছে, তোমরা আরও ভালো প্রিপারেশন নেওয়ার জন্য সেই এমসিকিউগুলোরও শিট আমি অ্যান্সার সহ দিয়ে দিব, সেখানে দেখতে পারো। তাছাড়া আইসিটির যে কোনো সমস্যার সমাধানে কোনো প্রবলেম ফেস করলে, যে কোনো প্রবলেমে আইসিটি রিলেটেড তুমি আমাকে নক দিতে পারো, ঠিক আছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে হচ্ছে তোমার সহযোগিতা করার জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, কোনো টপিকে যদি একটু প্রবলেম থাকে সেটা বলতে পারো, আমি আরেকবার একটু রিপিট করে দিতে পারি। আমাদের ক্লাসটা পিডিএফ এ পুরো পিডিএফটা এখানে যেভাবে দেখছো এরকম অ্যান্সার সহ থাকবে, অ্যান্সার ছাড়াও থাকবে। একটা স্লাইড অ্যান্সার ছাড়া, একটা পরের স্লাইড হচ্ছে অ্যান্সার সহ থাকবে, যেন তোমার প্র্যাকটিস করতে সুবিধা হয়, ঠিক আছে। আহমেদ, আমার নাম একটু বলেন, আচ্ছা নামটা একটু আবার পড়ি। আহমেদ মনির সরকার, ওকে।
ভাই চ্যাট জিপিটি সম্পর্কে বলেন প্লিজ। আচ্ছা, চ্যাট জিপিটি সম্পর্কে অনেকে জানতে চাচ্ছ যে চ্যাট জিপিটি জিনিসটা আসলে কি। চ্যাট জিপিটি সম্পর্কে দেখো, চ্যাট জিপিটি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইটের মাধ্যমে তুমি সার্চ দিয়েও ব্যবহার করতে পারো, অথবা তুমি মোবাইলে ডাউনলোড করে নিতে পারো। প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি লিখলেই দেখবা চলে আসবে, ঠিক আছে। চ্যাট জিপিটি লিখলেই প্রথম যে অ্যাপটা আসে, আমি এখানে যদি একটু দেখাই তোমাদেরকে, এটা অবশ্য সবাই জানো, কয়েকজন হয়তো বা জানো না, তাদেরকে আমি একটু দেখাই। এই যে এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ একটা সার্কেল টাইপের হচ্ছে ইমোজি আছে, এই যে প্রথমটা উপরে উপরে যেটা দেখতে পাচ্ছ এটাই চ্যাট জিপিটি, ঠিক আছে। সো 7 মিলিয়ন রিভিউজ দেওয়া আছে ওইরকম একটা, ওইটা আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে তুমি ডাউনলোড করে নিতে পারো। তো এটার হচ্ছে ফ্রি ভার্সন, পেড ভার্সন দুইটা আছে। ফ্রি ভার্সনে তুমি বেশিক্ষণ কথা বলতে পারবে না, মানে 5-10 মিনিট কথা বলতে পারবে একদিনে সম্ভবত, হ্যাঁ একদিনে 5-10 মিনিট কথা বলতে পারবে, বেশি বলতে পারো না। তবে তুমি টেক্সট করতে পারবে, তুমি তোমার টেক্সট করতে পারবা। আবার হচ্ছে বেশিক্ষণ, মনে করো একসাথে তুমি হয়তো অনেকক্ষণ চ্যাটিং করতে পারবে না তার সাথে, তুমি হচ্ছে হয়তোবা অনেক লিমিট থাকে আর কি। তো তাও অনেক মোটামুটি তোমার কাজ সারাই নেওয়ার মতো তুমি করতে পারবা। এর পরবর্তীতে আবার হয়তোবা 3-4 ঘন্টার জন্য তোমাকে ব্রেক দিতে পারো, তুমি আবার টাইপ করতে পারবা। তবে তুমি আবার নতুন চ্যাট খুলে আবার ওইখানে আবার নতুন চ্যাট খুলে টাইপ করা যায়, তুমি ব্যবহার করতে করতে জানবা। ওই চ্যাটের লিমিট শেষ হয়ে গেলে আরেকটা চ্যাট খুলে লিমিট তুমি হচ্ছে ইয়ে করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে চ্যাট জিপিটি দিয়ে পোস্টের ক্যাপশন, হ্যাঁ সেটাও করতে পারো। তুমি তোমার যে ছবিটা হচ্ছে পোস্ট করবা, সেই ছবিটা চ্যাট জিপিটিতে আপলোড করে বলবা যে এই ছবির জন্য আমি কি রকম ক্যাপশন দিতে পারি, আমি খুব ফর্মাল ক্যাপশন দিতে চাই, তুমি আমাকে 10টি ফর্মাল ক্যাপশন দাও। তো ওই ছবি রিলেটেড 10টা ফর্মাল ক্যাপশন, যদি বলো না আমি একটু ফানি টাইপের ক্যাপশন দিতে চাই, তাহলে ফানি টাইপের ক্যাপশন দিবে। তো তুমি যে এরকম চাইবে সে সেরকম, অর্থাৎ যেমনে নাচাবে সে তেমনে নাচবে, এরকম আর কি। তো আর আরেকটা হচ্ছে পেইড ভার্সন, আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পেইড ভার্সন। এখানে তুমি আনলিমিটেড কথাবার্তা বলতে পারো সব কিছুই, আবার ছবি জেনারেট করতে পারবা সম্ভবত দুইটা, একটা লিমিট থাকে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে তুমি 2টা ছবি বা 3টা ছবি জেনারেট করতে পারো, তুমি যেভাবে বলবা সেভাবে ছবি জেনারেট করে দিবে। তো তোমরা আচ্ছা ফিশিংটা একটু বুঝান একটু, ওকে টুম্পা আমি ফিশিংটা বুঝাবো। তো এইটা হচ্ছে জানবে তুমি এখানে, আমি যদি এখানে ভিডিও কলের অপশন আছে, আমি যদি কোনো একটা ম্যাথের ছবি বা কোনো একটা ইংলিশের প্রশ্নের ছবি ভিডিও ওপেন করে যদি দেখাই, বলে যে মনে করো তোমার টাইপ করতে কষ্ট লাগে, ভিডিও ওপেন করে যদি তাকে দেখাই, সে হচ্ছে কি করবে ওইটা দেখে সে আমাকে অ্যান্সার দিয়ে দিবে। যদিও ফ্রি ভার্সনে এত কিছু দেয় না, ভিডিওটা মনে ফ্রি ভার্সনে নাই। তো তুমি লিখে দিবা, সমস্যা নাই, ছবি তুলে দিবা তাকে, সে অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে। সব ধরনের কথাই কি বলা যাবে? হ্যাঁ সব ধরনের কথাই বলা যাবে। এখন তুমি কোন সব ধরনের বোঝাচ্ছ সেটা তুমি ভালো জানো। ওকে, বেশি কাহিনী করতে গেলে সে বলে দিবে আবার যে আমি মানে যাই হোক ওগুলা না বলি, তুমি বলতে গেলে তখন বুঝতে পারবা। যাই হোক, তো ভালো কাজে ব্যবহার করবা, খারাপ কাজে যাবে না, তোমার দিতে দিবেও না, সমস্যা নেই। ওকে, কারো কোনো আর প্রশ্ন থাকলে বলতে পারো। আর একজন বলছে ফিশিং কি? ফিশিং হচ্ছে কোনো একটা লিঙ্ক তোমাকে কেউ যদি দেয়, মানে হচ্ছে অবাঞ্ছিত কোনো লিঙ্ক, অহেতুক কোনো লিঙ্ক দেওয়ার কারণে ওই লিঙ্কে যদি ক্লিক করো, তুমি ওই লিঙ্কে ক্লিক করলে তুমি দেখবা যে তোমার আসলে আইডি সব গায়েব হয়ে গেছে, ঠিক আছে, আইডি সব হুকমাওলা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো দেখবা পরবর্তীতে এরকম যদি কাহিনী হয়, ওই সিস্টেমটাকে বলা হচ্ছে ফিশিং, ঠিক আছে। অবাঞ্ছিত লিঙ্ক প্রদান করে সেখানে ক্লিক করে যখন তোমার এটাকে কি বলা হয়, নিজের সত্যটা হচ্ছে বিক্রি হয়ে যায় বা হচ্ছে হ্যাক হয়ে যায়, এই সিস্টেমটাকে বলা হয় ফিশিং। সবকিছু একদম ইজি পিজি, লেমন স্কুইজি, সুপার ক্রেজি আমরা শেষ করে ফেললাম। ইজি জিনিস আমরা নর্মাল ভাবে সলিউশন করে ফেললাম, ঠিক আছে। হাবিব ভাইয়া ইয়েস। আচ্ছা, তার পরবর্তী হচ্ছে, আচ্ছা রোমানা বলছে ভিওআইপি কি, ঠিক আছে। এটা দেখো, এটা আমরা মনে করো চ্যাট জিপিটি থেকে হেল্প নিই, ঠিক আছে। দেখি সে কি বলে। এই দেখো চ্যাট জিপিটি, তুমি যদি টাইপ করে বলতো তাও হতো। দেখি আমরা তাকে জিজ্ঞেস করেই বলি, টাইপ না করি এখানে। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। একটা জিনিস জানতে চাচ্ছি তোমার থেকে। অবশ্যই, কি জানতে? 8টা না? শুনছি, কি বলছিলে? আচ্ছা আচ্ছা, পরবর্তীতে এটা নিয়ে পরবর্তী ক্লাসে ভিওআইপি আমাদের পরবর্তী ক্লাসেও আসবে, 2য় অধ্যায়তে আমরা সেখানে ডিটেইলসে আলোচনা করে দিব। তো আজকে ক্লাস এখানে শেষ, অনেকের আবার পরবর্তীতে 8টা থেকে ক্লাস আছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।